আচ্ছা, আশা করি তোমরা স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এখানে দুটো বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে অনলাইনে যেহেতু আমি তোমাদের ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তোমরা সব বিষয়টা ঠিকঠাক বুঝতে পারছো কিনা সেটা বোঝার আমার একমাত্র উপায় হচ্ছে তোমাদের রেসপন্স। তো তোমরা ঠিকঠাক রেসপন্স করবে, তবেই আমিও বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারবে বা তোমাদেরও সুবিধা হবে। এবার এইটা শুরু করার আগে তোমাদের প্রায় প্রায় প্রত্যেকেই মনে হয় এটুকু কখনো কখনো যারা যারা মোটামুটি আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেজে পাঠিয়েছো বা জানিয়েছে যে প্রোগ্রামিং সম্বন্ধে তোমাদের সবারই একটু ভীতি আছে, বা বলতে পারি যে সেভাবে প্রিপারেশন নেই, একদম বেসিক লেভেল তোমরা জানতে চাইছো। আমি জাভাটা অ্যাজ এ জাভা স্টার্ট করব না, অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টার্ট করব এবং বেসিক দিয়েই স্টার্ট করব। তো সেই জন্য তোমাদের ছোট্ট কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো আর কি, যে তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝো, তোমাদের কাছে কি মনে হয়? একজন দুজন যদি একটু ভলেন্টারিলি আনসার দাও। So programming language basically is a set of instructions. হ্যাঁ, আর সৌম্যজ্যোতি, হ্যাঁ সৌম্যজ্যোতি যেরকম বললে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কালেকশন অফ সেভারাল সেট অফ ইনস্ট্রাকশনস, খুব ভালো কথা। তার মানে আমি যদি তোমাকে কটা কাজ করতে বলি, যেমন তোমাকে যদি বলি যে সারা পৃথিবীতে একটা খুব কমন সিনারিও দেখতে পাবে বা কমন স্ট্রাকচার দেখতে পাবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এই যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে বলে, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম ভাবে সেটাকে রিপ্রেজেন্ট করে। এবার এই যে প্রিন্ট করা বা করানো, এটা তো কিছু সেট অফ ইনস্ট্রাকশনের বেসিসেই হয়। যেমন ধরো প্রথমেই বলা হলো হ্যালো ওয়ার্ল্ডটাকে স্ক্রিনে দেখাতে হবে, তাহলে স্ক্রিনে দেখাতে গেলে তোমাকে সেই স্ক্রিনের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করা, সেটা যে কেউ করবে, সেটা তোমার দায় নয়। বাট কিভাবে সেটাকে প্রিন্ট করবে সেটা কিন্তু তুমি তোমার ইনস্ট্রাকশনের মাধ্যমে বলে দিয়ে থাকো। ধরা যাক এটা জাভা প্রোগ্রামিং যেহেতু আমাদের হচ্ছে, তাহলে জাভা প্রোগ্রামিং দিয়ে কিভাবে করব। যারা এখানে আছো তাদের অনেকেই হয়তো সি প্রোগ্রামিংটা দেখেছো বা শিখেছো বা জানো, তারা জেনে থাকবে যে প্রিন্টএফ বলে একটা ফাংশন পাওয়া যায়, যেই ফাংশনটা দিয়ে কোনো কমান্ড বা কোনো রকম কিছুকে ডিসপ্লে করা যায় স্ক্রিনের মধ্যে। তাহলে আমি হ্যালো ওয়ার্ল্ডটা যদি ডাবল কোটেশনের মধ্যে লিখে দিই, তাহলে নাকি হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট হয়ে যায়। ঠিক আছে, ভালো কথা। তাহলে জাভার জন্য নিশ্চয়ই কোনো কিছু আলাদা লিখতে হবে, একদমই তাই, আলাদা তো লিখতে হবেই। এবার জাভাটা স্পেশালি আলাদা কিসের জন্য? আলাদা হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। আমাকে একটা জিনিস বলতে পারো যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যারা জানো তাদের মধ্যে থেকেই জিজ্ঞেস করি আর কি, আমি নিশ্চয়ই করেছো আগে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা নির্দিষ্ট নাম আছে, কি নাম আছে বলতে পারো? আচ্ছা, এইটা বলে জানো তো নিশ্চয়ই, পিওপি, প্রসিজার ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কারণ কেন বলে? কারণ এই যে অসংখ্য ছোট ছোট ফাংশন দিয়ে আমরা কাজটাকে কমপ্লিট করি, সেই রকমই জাভাকে বলা হয় উপ, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বা এর কি একটা স্পেশাল হয়ে গেল যে একে আলাদাভাবে আমাদের শিখতে হচ্ছে সিটাকে পাশে রেখে বা সি এর সঙ্গে? বক্তব্য যেটা সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা তাদের নিজস্ব কতগুলো প্রপার্টি হোল্ড করে। সেই প্রপার্টির প্রথমটা হচ্ছে এনক্যাপসুলেশন। কি করে, কি কাজ, সব আমি বলবো। 2 নম্বরটা হচ্ছে ইনহেরিটেন্স। আচ্ছা, অর্ডার নিয়ে ঘাবড়াবার কিছু নেই, অনেকে হয়তো অনেক রকম অর্ডারে এই লেখাটাকে দেখেছো এর আগে হয়তো। 3 নম্বর হচ্ছে পলিমরফিজম।
বারবার বলছি, যেখানটা বুঝতে পারবে না সেখানেই কিন্তু আমাকে প্রশ্ন করবে, আদারওয়াইজ কিন্তু আমি এই অনলাইন মোডে কারোর ফেস দেখতে পাচ্ছি না বলে বুঝতে পারবো না। তাহলে সেই জন্যই তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা কিন্তু বলবে যে এটা বুঝতে পারলাম না স্যার, এখানটা আটকে গেল বা অসুবিধা হলো। আচ্ছা, নেক্সট, তাহলে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এগুলো কি হয়, কি করে, কেন ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, সব আমি বলবো। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, আমি প্রথমে যা যা বলবো সেগুলো সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে। তারপর আমি স্পেসিফিক জাভার জন্য যা যা প্রয়োজন সেখানে এন্টার করব। তাহলে প্রথমে অবজেক্ট ওরিয়েন্টেড এর রেসপেক্টে যদি তিনটেকে বলি, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম। এনক্যাপসুলেশন হচ্ছে এমনই একটা জিনিস যেটা তোমরা বাড়িতে খুব ব্যবহারটা দেখে থাকো, বা একটা এক্সাম্পল আমি বাড়িতে তোমরা ব্যবহার করো তার রেসপেক্টে দিতে পারি। আচ্ছা, ক্যাপসুল দেখেছো সবাই কম বেশি? এরকম দেখতে হয় অনেক সময়। হ্যাঁ, মাঝখানে একটা কানেকশন থাকে, মানে দুটো পার্টকে জোড়া থাকে, দুটো দুরকম কালার থাকে, ভেতরে যদি কখনো খুলে ফেলো ভুল করে বা কিছু, প্রচুর ছোট ছোট দানা দেখতে পাও, তাই না? দেখেছো কখনো খুলে? হ্যাঁ, এই যে দানাগুলো, এইগুলোকে আলাদা বা প্রোটেক্ট করা হয় কি দিয়ে? একটা আলাদা এরকম শিল্ড দিয়ে রাখা থাকে, যেটাকে অনেক সময় রাবারের মতো বা একটা এরকম কোটিং দেওয়া থাকে, সেই কোটিং এর মধ্যে ব্যাপারটা থাকে। তাহলে কেন করা হয়? কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা যে দানা বা ওষুধের তো কিছু না কিছুর মধ্যে কেমিক্যাল বলো বা যাই বলো দেওয়া থাকে, তো সেইগুলোকে বাইরের কোন রকম কিছুর এফেক্ট থেকে বাঁচাবার জন্য বা নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য একটা কোটিং এর মধ্যে রাখা থাকে। এনক্যাপসুলেশন কনসেপ্ট হচ্ছে অলমোস্ট সেম। আমরা আমাদের বিভিন্ন রকম প্রপার্টিকে এক জায়গায় যদি লুকিয়ে রাখতে চাই, একটা শিল্ডের মধ্যে রাখতে চাই, তাহলে আমরা যে প্রপার্টিটাকে ব্যবহার করি বা যে কনসেপ্টটাকে ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। আমি আবার বলছি, আমরা কিছু প্রপার্টিকে, এবার প্রপার্টি কি, মেথড কি, প্রপার্টি কিভাবে কন্ট্রোল করা হয় সব আমি বলছি, বাট এইটুকু আপাতত জাস্ট একদম সেই ছোটবেলায় যেরকম তোমাদের হাতে খড়ির সময় হাতে ধরে আঁকা হয়েছিল, সেটা তোমরা তখন লেখনি, তোমরা এঁকেছিলে, ঠিক সেইভাবেই এইটুকু শুধু মাথায় রাখো যে কিছু প্রপার্টি, কিছু তার ফাংশনালিটি, সেগুলোকে আমরা একটা কোনো জায়গায় শিল্ডের মধ্যে লুকিয়ে রাখবো, যাতে বাইরের লোক দুমদাম সেটাকে ব্যবহার করে ফেলতে না পারে। আচ্ছা, এখানে সবাই বাংলা বোঝো তো, নাকি কেউ ইংলিশ বা অন্য ল্যাঙ্গুয়েজ বোঝার মতো কেউ আছো? নামগুলো দেখে তো সবাই বাংলা বলবে। ভেরি গুড। তাহলে এবার প্রপার্টি জিনিসটা কি? ধরা যাক আমি একটা ক্লাস বা গ্রুপকে দেখি, হিউম্যান গ্রুপকে ভাবি। আচ্ছা, হিউম্যান গ্রুপের মধ্যে প্রপার্টি বলতে আমরা যদি বলি, হ্যান্ডস থাকছে, লেগস থাকছে, নোজ থাকছে, এই রকম কিছু কিছু হেয়ার থাকছে, এইরকম কিছু কিছু প্রপার্টি আছে। এবার কেউ ধরো, আমি হেয়ারটা নিয়েই শুরু করছি, হেয়ারটাকে সহজে বোঝানো যাবে, হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করতে চাও, তার মানে এর যে প্রপার্টির যে প্রিভিয়াস ভ্যালু ধরো ছিল ব্ল্যাক, কেউ সেটাকে একটু কায়দার কালার কিছু একটা করতে চাও, মেবি গ্রে করতে চাও। কেউ করতে চাও কিনা জানি না, পুজো আসছে, অনেকেই সাজতে চাইছে বা বিভিন্ন রকম ডিফারেন্ট লুক আনতে চাইছে, হেয়ার কালার করে গ্রে করলো ব্ল্যাকটাকে, ভেরি গুড। কিন্তু এই যে গ্রেটা করলো, এটা কি ওর প্রিভিয়াস প্রপার্টি এই ডেটাটা ছিল? প্রিভিয়াস প্রপার্টিতে কি ডেটা ছিল? ব্ল্যাক ছিল, ভেরি গুড। তাহলে এই ব্ল্যাকটাকে যখন আমি গ্রে করছি, নিশ্চয়ই কোনো কিছু অ্যাপ্লাই করছি, কিছু প্রসেস অ্যাপ্লাই করছি। এই যে প্রসেসটা অ্যাপ্লাই করলাম সেটাকে আমরা এখানে বলছি মেথড। ধরো মেথডটার নাম হচ্ছে হেয়ার কালারিং, একটা মেথড দিলাম। এবার সেই মেথডটা আমি কল করলাম। এবার আমাকে একটু বলো তো, এটাতে কার চুলের কালার হবে? কার চুলের কালার হবে? কেউ বলতে পারবে যে এই হেয়ার কালারিং মেথডটা যদি আমি কল করি? হিউম্যান হলে তাহলে সারা ভারতে, পৃথিবীর সমস্ত হিউম্যানের তো কালার গ্রে হয়ে যাবে। আমার কথাটা কি বোঝা যাচ্ছে আমি কি কোয়েশ্চেনটা করেছি? মানে হেয়ার কালারিং মেথডটাকে যদি আমি কল করি,
তাহলে কি ঘটবে? তুমি যেটা বললে একদম ঠিক কথা, সমস্ত হিউম্যানের হেয়ার কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যদি স্পেসিফিক বলতে চাই, পার্সোনালি কেউ কিছু ভেবো না, আমি জাস্ট নাম নিয়ে বলছি, হয়তো সৌম্যজিৎ বা সূর্য বা সেমন্তী বা যে কোনো একজন, যাদের নামগুলো আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, তাদের নাম ধরে যদি ডাকি, আমি যদি বলি যে ধরো সৌম্য ডট হেয়ার কালারিং, তাহলে কার হেয়ার কালার হবে? সৌম্যর হেয়ার কালার হবে। তাহলে কত সহজে একটা জিনিস বোঝা গেল যে সৌম্যর একটা প্রপার্টি, সেটাকে আমরা চেঞ্জ করলাম ইউজিং সাম মেথড। আমাদের এনক্যাপসুলেশন বলছে যে এই যে হেয়ার, এই যে নোজ, এই যে হেয়ার কালারিং, এই যে মেথড এবং এই যে অসংখ্য প্রপার্টি, সেগুলোকে একটা শিল্ডের মধ্যে রাখুন। কেন? কারণ তোমরা এখানে সবাই মানে মোটামুটি হোলিতে পার্টিসিপেট করো তো, রং খেলো তো সবাই কম বেশি? একদম স্যার। একদম, ভেরি গুড। সেখানে কখনো পারমিশন নিয়ে রং মাখাও কাউকে? তার মানে কি হলো? পাবলিকলি তুমি কালার দিচ্ছ। এবার কোন একটি বন্ধু সে চায় না কালার নিতে বা কালার মাখতে, তাহলে কি হবে? তখন তুমি তার কাছে পারমিশন চাইবে যে আমি কি তোকে রং মাখাতে পারি। দ্যাট মিনস যে ওর যে জায়গায় তুমি কালার মাখাবে, মুখে, চুলে, গায়ে, পিঠে, নাকে, মুখে, যেখানে খুশি রং মাখাবে, সেটা তোমাকে আগে পারমিশন নিতে হবে যে whether you are allowed to apply color on him or her। তাহলে কি, তার মানে কি, that values are not directly accessible, মানে ওই প্রপার্টি গুলোকে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে দিতে চাই না বা দেব না। সেই জন্য আমরা কি করব, এই এনক্যাপসুলেশন কনসেপ্টের মাধ্যমে এক জায়গায় শিল্ডের মধ্যে রাখবো। কেউ যদি প্রয়োজন পড়ে ক্লাস ফ্রেন্ড ডট হেয়ার কালারিং, তার মানে এক্ষেত্রে কি ঘটলো? সমস্ত ক্লাস ফ্রেন্ডদের তুমি কল করলে তাদের হেয়ার কালারটাকে তুমি করে দিলে, তার মানে তাদের হেয়ার কালারের জন্য তুমি অ্যালাউ করছো, পুরো ক্লাস ফ্রেন্ডরা অ্যালাউ করছে। বাট সৌম্য ডট হেয়ার কালারিং এর ক্ষেত্রে সৌম্য বললো না আমি হেয়ার কালার করতে দেবো, তাহলে এই ফাংশনটা তুমি সৌম্যর সঙ্গে কল করতে পারবে না বা মেথডটাকে কল করতে পারবে না। তার মানে সৌম্যর যে হেয়ার কালার সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না বা বডি কালারকে চেঞ্জ করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে একটা পারমিশনের ব্যাপার চলে এলো না? খেয়াল করলে একটা ছোট্ট ব্যাপারটা ঢুকে গেল না, পারমিশন। পারমিশন মানে এখানে অ্যাক্সেস স্পেসিফিকেশন বা অ্যাক্সেস স্পেসিফায়ার, সেটা আমি আরো ডিটেইলে বলবো পরে। বাট এটুকু বলি যে আমরা জাভাতে বেশ কয়েকটা অ্যাক্সেস স্পেসিফায়ার জানবো, বাট উপের রেসপেক্টে অ্যাক্সেস, সরি একটা ও বেশি হয়ে গেছে, উপের রেসপেক্টে অ্যাক্সেস স্পেসিফায়ার গুলো হচ্ছে পাবলিক, প্রাইভেট আর হচ্ছে প্রোটেক্টেড। whereas অন্যান্য মানে জাভার ক্ষেত্রে বা অন্য কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর ক্ষেত্রে কি হয় সেটা নিয়ে আমি এখন ভাবছি না বা চিন্তিত নই। আমি এখন বলেইছি আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাববো। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পেলাম যে হিউম্যান ক্লাসকে বিলং করে এই সৌম্য বা সূর্য বা সেমন্তী, এরা সবাই হিউম্যান ক্লাসকে রিপ্রেজেন্ট করে। করা সত্ত্বেও তাদের নিজস্ব কিছু প্রপার্টি তারা হোল্ড করে যেগুলো নট অ্যাক্সেসেবল টু অল। তাহলে সেইগুলো হচ্ছে প্রাইভেট ভ্যালু। যেমন তোমার ব্যাগের মধ্যে পেন আছে, খাতা আছে, বই আছে, এই সমস্ত জিনিসগুলো তোমার বাইরের বন্ধু যদি ইউজ করতে চায়, তুমি কি তাকে পারমিশন ডিরেক্টলি দিয়ে দাও? কিছু বন্ধু আছে ব্যাগ খুললে তুমি আপত্তি করো না, কিন্তু সবাই যে কেউ এসে তোমার ওই ব্যাগের চেন খুলে খাতা বের করে নিল বা পেন বের করে নিল, তুমি তাদের বিরক্তই হও। তার মানে তুমি ওই জিনিসগুলো একটা শিল্ড, মানে যেটা হচ্ছে ব্যাগ, তার মধ্যে লুকিয়ে রেখেছো, এবং যখন তুমি কাউকে পারমিশন দিলে তখন সে সেটাকে ব্যবহার করতে পারলো। তার হাতে তুমি হয় পেনটা তুলে দিলে বা তুমি তাকে দিয়ে বললে ইউ ক্যান কল অর ওপেন দ্যাট ব্যাগ অ্যান্ড ইউ ক্যান অ্যাক্সেস মাই পেন, মাই এক্সারসাইজ বুক অর সাম আদার বিলঙ্গিংস অফ yours। তাহলে সেগুলো তুমি অ্যালাউ করলে। তাহলে তার মানে এই এনক্যাপসুলেশন একদম পরিষ্কারভাবে যেটা বোঝানোর চেষ্টা করছে যে কিছু প্রপার্টি, কিছু মেথড যেগুলোকে আমরা একটু লুকিয়ে রাখবো আউটার ওয়ার্ল্ড থেকে,
সেই জন্য এই কথাটার মধ্যে ক্যাপসুল বা ক্যাপসুলিং বা ক্যাপসুলেশন এই ব্যাপারটা ঢুকে আছে, যেটার পুরো নামটা আমি একটু আগে বললাম, এনক্যাপসুলেশন। এই জিনিসটাতে বুঝতে পেরেছো কিনা বলো, বাকি এই অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়ে আমি পরে বলছি। আমি যেটুকু বললাম তাতে ওভারঅল বুঝতে পেরেছো এনক্যাপসুলেশন মানেটা কি ব্যাপারটা? যে না পারলে কিন্তু বলবে, মানে আমি বুঝতে পারবো না। হ্যাঁ শ্রেয়া কিছু বলছিলে, বুঝেছো? ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে এবারে আমি এইখানে যে প্রসেসটাতে এগোচ্ছিলাম এনক্যাপসুলেশন, তারপর আমি মনে হয় ইনহেরিটেন্স বলেছিলাম, আমি পলিমরফিজমটা তারপরে আলোচনা করছি, মানে অর্ডারটা এদিক ওদিক করে দিচ্ছি, বাট প্রপার্টি তো, তাই এখানে কোনো অর্ডার আমি মেনটেন করছি না। পলিমরফিজম, পলিমরফিজম জিনিসটা কি? পলিমরফিজম জিনিসটার মধ্যে দুটো শব্দ ব্যবহার হয়েছে, একটা হচ্ছে পলি, একটা হচ্ছে মর্ফ। মর্ফিং মানে কেউ জানো? মর্ফিং মানে আমি যদি সহজ ভাষায় বলার চেষ্টা করি, একটা এর মানে দাঁড়ায় এরকম যে আলাদা ফর্ম তৈরি করা আর একটা ফর্ম পাওয়া। মানে ধরা যাক, আমি একদম সিম্পল ভাবে বলছি, আচ্ছা এই জিনিসটা কেউ চেনো? একবার আমাকে হ্যাঁ বা নাই উত্তর দিও তো, এই জিনিসটাকে কেউ চেনো? সরি, এই জিনিসটা কি? কি বলো, সামনের দিকটা কেটে গেল, বলো। এই জিনিসটাকে চেনো না? আচ্ছা, নো প্রবলেম। তোমাদের যেখানে দুটো ডাটা এডিশন করতে হবে, মানে দুটো ডাটা টাইপ অ্যাড হবে। হ্যাঁ না ঠিক আছে, এইটা কি, এই জিনিসটা কি? ফাংশন। ভেরি গুড। তাহলে ফাংশন জিনিসটা কি আমি সেটা বলি, যেহেতু অনেকেই জানো না বললে তাই আমি বলি। ফাংশন জিনিসটা হচ্ছে এইরকম যে একটা বড় প্রোগ্রামকে কিছু সাব পার্টে ভাগ করে দেওয়া, এবং এই যে সাব পার্টগুলো এইগুলোকে বলা হয় প্রসিজার অর ফাংশন। মানে এইটা ধরো ফুল একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে ধরো 1000টা লাইন আছে, 1000 লাইনস আছে, এবার তার মধ্যে দেখা যাচ্ছে একটা পোর্শন বা কিছু পার্ট রিপিট হচ্ছে, বা রিপিট না হলেও তুমি সেটাকে প্রয়োজন পড়ছে সেই জিনিসটা তোমার, তা তুমি তখন কি করবে? ওই 1000 লাইনের মধ্যে যে পোর্শনটা বা যে পোর্শনগুলো ইন্ডিপেন্ডেন্ট বা মেবি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কেন বলছি, আচ্ছা আমি একটা ছোট্ট লাইন অফ মানে স্টেটমেন্ট বা স্টেপস লিখছি, একটু বোঝার চেষ্টা করবে। p equals to a plus b, এই জিনিসটা আমি কি লিখলাম? a আর b এর ভ্যালুটা অ্যাড হবে, হয়ে গিয়ে কোথায় স্টোর হবে? p তে স্টোর হবে। ভেরি গুড। আচ্ছা q equals to c minus t, কি লিখলাম? c minus d সাবস্ট্রাকশন স্টোর হবে। ভেরি গুড। r equals to p into q, এবার ধরা যাক আমি লিখছি এখানে 1 2 3, এখানে বলতে পারবে কোন দুটো বা কারা কারা ইন্ডিপেন্ডেন্ট আর কোন স্টেপটা ডিপেন্ডেন্ট স্টেপ? কোন দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেপ আর কোনটা ডিপেন্ডেন্ট স্টেপ বলতে পারো? মানে ব্যাপারটা বুঝতে পারছো ইন্ডিপেন্ডেন্ট স্টেপ কেন বলছি? 1 and 2 they are independent, right? সিটা ডিপেন্ডেন্ট কেন বললে? কারণ হচ্ছে, আমি কারণটা বলছি, যদি মিলে যায় তো আমাকে বলো আর কি, যে যেহেতু পি তে পার্টিসিপেন্টরা ইউনিক, বা ফার্স্ট স্টেপে পার্টিসিপেন্টরা ইউনিক, সেকেন্ড স্টেপেও পার্টিসিপেন্টরা ইউনিক, কারণ কেউ কারোর উপর ডিপেন্ড করে নেই, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট। whereas থার্ড স্টেপে আর এর রেজাল্টটা ততক্ষণ আমরা পাবো না যতক্ষণ না আমরা 1 আর 2 দুটো স্টেপকে কমপ্লিট করছি, কি তাই তো? কারণ আর এ যারা পার্টিসিপেন্ট, একজন হচ্ছে পি, একজন হচ্ছে কিউ।
বুঝেছো কিনা বলো। Yes. এবার তুমি বলতে পারো স্যার এইটুকু একটা সিম্পল স্টেপের জন্য আপনি আবার একটা কিছু ফাংশন কল ফল এই সমস্ত আলাদা করে করছেন কেন? ছোট্ট করে বলে রাখি যে এই যে ছোট স্টেপটা দেখছো, এই ছোট স্টেপটা তোমার যদি 50 বার প্রয়োজন পড়ে একটা কোডিং এর মধ্যে বা একটা প্রোগ্রামের মধ্যে, তুমি কি বারবার লিখবে নাকি এক জায়গায় লিখে রাখবে সেটাকে বারবার জাস্ট কল করে নেবে? কোনটা হলে ভালো হয়? ফাংশন কল করি। মানে একবার লিখবো বারবার কল করবো। তাহলে ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে সেটাই যেটা আমি একটু আগে জাস্ট বললাম, যে একটা বড় প্রোগ্রামের একটা ছোট পোর্শনকে তুমি যদি আলাদা করে এক জায়গায় কোড লিখে রাখো এবং সেটাকে প্রয়োজনে প্রয়োজনে তুমি যদি কল করো, তাহলে সেটাকে বলা হয় সাব পার্ট অফ দ্য প্রোগ্রাম বা প্রসিজার বা ফাংশন। এবার এটা হচ্ছে ফাংশনের নেম। ফাংশন লেখার কতগুলো স্টাইল আছে, এটাকে বলা হচ্ছে ফাংশন নেম। এই দুটোকে বলা হচ্ছে ফাংশনের প্রপার্টি। ফাংশনের প্রপার্টি মানে হচ্ছে ফাংশনটা যে কাজ করবে তার তো কিছু ডেটা লাগবে যার উপর কাজ করবে, এটাকে বলছে ফাংশন প্রপার্টি বা প্যারামিটার। আমি এখান থেকে আরেকবার লিখছি, প্রপার্টি বা প্যারামিটার, প্যারামিটার বা আর্গুমেন্টস, এতগুলো জিনিস বলে এটাকে। তাহলে এই জিনিস, এই যে ব্র্যাকেটের মধ্যে যে দুটো জিনিস আমরা পাঠাবার চেষ্টা করছি দুটোই ইন্টিজার টাইপের হবে। আচ্ছা ইন্টিজার টাইপ মানে কি কে জানো একটু বলো তো? 1 2 3 লাইক ভ্যালু। ইন্টিজার মানে কোনো ডেসিমাল পার্ট থাকবে না, হ্যাঁ। সোজা বাংলায় বললে ভালো কথা। তাহলে ইন্টিজার মানে হচ্ছে এমন একটা ডেটা টাইপ। ডেটা টাইপ মানে আমরা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা বিভিন্ন রকমের ভ্যালু নিয়ে কাজ করব। কখনো 10 এর সঙ্গে 20 অ্যাড করার চেষ্টা হবে, কখনো 10.5 এর সঙ্গে 20.6 অ্যাড করার ইচ্ছে হবে, কখনো 10 এর সঙ্গে 20.5 এর অ্যাড করার ইচ্ছে হবে, এরকম নানান রকম আমাদের ইচ্ছে হবে। তাহলে এরা না বিভিন্ন রকম ডেটা টাইপকে বিলং করে, তো সেই জন্য এদেরকে বলা হচ্ছে ডিফারেন্ট ডেটা টাইপস। এবার এই যে ডেটা টাইপগুলো নিয়ে আমরা কাজ করছি বা করব, সেইগুলো কি কি সেটা আমি পরে আবার বলবো, বাট জাস্ট এটুকু এখানে বলে রাখি যে এই যে ফাংশনটা তোমরা দেখলে, যেটাকে আমি বললাম অ্যাড নাম দিয়েছি ফাংশনের নাম, মানে আমার যখনই কল করবে আমি অ্যাড ফাংশনটাকে কল করব, কিভাবে কাজ করবে আমার মাথা ব্যথার সেটা কারণ নয় এই মুহূর্তে, কারণ আমি ফাংশন এখন তোমাদের বোঝাচ্ছি না, আমি পরে বোঝাবো ফাংশনটা। যদিও বা জাভাতে আমরা এটাকে মেথড বলবো, ফাংশন বলবো না। আচ্ছা এবার যেটা বলি, এটাকে কি বলে? ফাংশনের এই জায়গাটাকে বলা হচ্ছে রিটার্ন টাইপ। পারলে খাতাতে তোমরা লিখে রাখবে, আমিও এই পেজগুলো যেগুলো লিখছি এগুলো সব শেয়ার করবো, তবুও বলছি নিজেরা খাতাতে নিজেদের হাতে লিখে রাখলে না জিনিসটা আরো অন্যরকম দেখতে লাগে। আচ্ছা এবার ইন্ট অ্যাড, ইন্ট এদের সবার নাম কি কোনটা বলে দিয়েছি, এটাকে বলছি ফাংশন নেম, এই যে এখানে বলেছি। এইটাকে বলছি ফাংশন প্রপার্টি বা প্যারামিটার বা আর্গুমেন্টস এই ব্র্যাকেটের মধ্যে। তার মানে এখানে কটা আর্গুমেন্ট গেছে? দুটো আর্গুমেন্ট গেছে, দুটো ইন্টিজার টাইপের। আচ্ছা বাকিরা এতক্ষণ পর্যন্ত আমি যা যা আলোচনা করেছি বুঝতে পারোনি বা পুরো মাথার ওপর দিয়ে গেল পুরো ব্যাপারটা কার কার? লজ্জা পাবে না, বলবে যে যা বোঝালেন এতক্ষণ আমি কিচ্ছুটি বুঝতে পারিনি, পুরো মাথার ওপর দিয়ে গেছে। এরকম কেউ নেই আপাতত, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার আমি আসি, এই যে ইন্ডিপেন্ডেন্ট স্টেপ বা ডিপেন্ডেন্ট স্টেপ, এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট তোমাদের বোঝাবার সুবিধার জন্য বললাম যে আমি ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট বলতে কি চেয়েছি আর কি, বলতে কি চেয়েছি। বাট এখানে আমার ধরা যায় যে প্লাস বি বা সি মাইনাস ডি বা পি ইন্টু কিউ, এই যে কাজগুলো, এই কাজগুলোকে ছোট ছোট ভাগে আমি ভাগ করে বিভিন্ন সময় কল করব প্রয়োজনে প্রয়োজনে, তো সেই জন্যই ফাংশনটা লিখতে হয়েছে। এবার ফাংশনটা বোঝানোর সময় আমি একটু আগেই বললাম যে ইন্ট অ্যাড, ইন্ট আবার ফ্লোট অ্যাড, ফ্লোট, এই ফ্লোটটাও এক ধরনের ডেটা টাইপ। এইটুকুই আপাতত ভেবে রাখো যে তুমি এরকম চাইছো চাল আর ডাল দুটোকে মেশাতে, তাহলে চাল আর ডাল যদি মেশাতে চাও তাহলে দুটোই তো মোটামুটি দানা, অতএব অসুবিধে নেই একই ধরনের। তুমি এখানে চাইছো দুটো লিকুইডকে মিক্স করতে, তাহলে সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। আমি কিন্তু ডেটা টাইপ নিয়ে এখনই আলোচনা করছি না, আমি দুটো ভেরিয়েবল মানে দুটো ধরন নিয়ে কাজ করছি। আবার ধরো
তুমি দানা শস্যের সঙ্গে তেলটাকে মেলাতে চাইছো, মানে এই যে ডাল টালের সঙ্গে তেলটাকে মিক্স করতে চাইছো বা অ্যাড করতে চাইছো, তাহলে এটা এক ধরনের অ্যাডিশন হলো। আবার এই যে ফ্লোট ইন্ট, এরাও এক ধরনের অ্যাডিশন করছে। এরা কি ধরনের অ্যাডিশন করছে? এর আগের গুলো যদি আমি ধরে নিই, এইটা রাইস, মানে এমনি গ্রেইনস আর কি, এমনি গ্রেইনস বা সিরিয়াল যাই বলো না, আমি গ্রেইনস ধরেই করছি। এগুলো গ্রেইনস, এগুলো অয়েল। তাহলে গ্রেইনস আর অয়েল যদি হয়, তাহলে গ্রেইন আর অয়েলের মধ্যে আমি এখানে দেখো এইটা গ্রেইন এটা অয়েল, আবার এখানে এইটা অয়েল এটা গ্রেইন। এবার কারণ তোমাদের অনেকেই আছে যারা সিটাও ভালো করে ঠিক জানা নেই, তাই আমি এতটা ভেঙে এইভাবে বলছি। তাহলে এরা সবাই ধরো গ্রেন, আমি যদি ইন্টটাকে গ্রেন বলে রিপ্রেজেন্ট করি আর ফ্লোটটাকে অয়েল হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাকে একটা জিনিস বলো তো, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় 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 আছে? ফ্লোট টাইপসের ডেসিমাল ভ্যালু নেয় আর আমি সেটা একদম আমি সেটাতে যাচ্ছি না, আমি দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় আছে, স্ট্রাকচারাল পার্থক্য, স্ট্রাকচারাল ডিফারেন্স। ফার্স্টের ডাটা টাইপ ইন্টিজার আর সেকেন্ড ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোট, তার মানে এরা এর টাইপ অফ ডেটা মানে গ্রেন, আর এর টাইপ অফ ডেটা হচ্ছে অয়েল বা ফ্লোট। তোমরা ফ্লোট যারা জানো তারা ফ্লোট মানে যেখানে ডেসিমাল পয়েন্ট ভ্যালু নেওয়া যায়, যেটা সৌম্যজিৎ বলার চেষ্টা করছিল বা সৌম্যজিৎ বা সূর্য কেউ বলার চেষ্টা করছিল। আর এটার ক্ষেত্রে দুটো ইন্টিজার মানে যেখানে ডেসিমাল অ্যালাউ করা হয় না। তাহলে আমি এই দুটোর ডিফারেন্স কি লিখতে পারি যে কি বলে যেন, ডিফারেন্ট আর্গুমেন্ট, ডিফারেন্ট ডেটা টাইপস অফ আর্গুমেন্ট, এই কথাটা কি লিখতে পারি এই দুটো ডিফারেন্সের মধ্যে? বাকি যারা আছো লিখতে পারি কিনা বলো এই দুটোর মধ্যে ডিফারেন্সটাকে। আমি নাম্বারিং করে দিচ্ছি, সুবিধা হবে আরো তোমাদের বুঝতে। তাহলে 1 আর 2 এর মধ্যে ডিফারেন্সটা কি? টাইপ অফ প্যারামিটার বা ডেটা টাইপ অফ আর্গুমেন্টস, কি তাই তো? আচ্ছা এবার আমাকে বলো তো 1 আর 5 এর মধ্যে কি ডিফারেন্স? 1 and 5। 1 and 5 এর মধ্যে কি ডিফারেন্স বলো তো? এক হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আর্গুমেন্টস। 1 and 5 এর মধ্যে কি ডিফারেন্স? 1 এ দুটো আর্গুমেন্ট আছে আর 5 এ তিনটে আর্গুমেন্ট। 1 এ দুটো আর্গুমেন্ট আছে আর 5 এ তিনটে, বাকি সব সেম তাই না? রিটার্ন টাইপ সেম, নাম সেম, তাই তো? তাহলে আমি কি এটা লিখতে পারি ডিফারেন্ট নাম্বার অফ আর্গুমেন্টস? এই সবাই পার্টিসিপেট করছো তো, ব্যাপারটার মধ্যে সবাই ইনভলভ আছো তো? তাহলে ডিফারেন্ট নাম্বার অফ আর্গুমেন্টস বলতে পারি এই দুটোর মধ্যে। ভেরি গুড। এবার আমাকে বলো তো 3 and 4 এর মধ্যে কি ডিফারেন্স আছে? দুটোই ফ্লোট ভ্যালু, বাট তিনের মধ্যে ইন্টিজার ভ্যালু আর ফ্লোট ভ্যালু অ্যাডিশন হয়েছে, যার ফলে ফ্লোট হচ্ছে ভ্যালুটা ফ্লোট পাবো আমরা। আর ফোরের মধ্যেও ফ্লোট পাবো। ফ্লোট তো পাবো দুটোর মধ্যেই, কিন্তু কোথাও কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? প্রথমেরটার ক্ষেত্রে যা আছে তারপরটা অন্য, মানে অর্ডার অফ প্যারামিটারটা ডিফারেন্ট না? হ্যাঁ স্যার। মানে এর ক্ষেত্রে যেরকম নাম্বার অফ প্যারামিটারটাই ডিফারেন্ট ছিল, এর ক্ষেত্রে যেমন টাইপ অফ প্যারামিটারটা ডিফারেন্ট ছিল, এর ক্ষেত্রে দেখো অর্ডার অফ প্যারামিটারটা ডিফারেন্ট। একটাতে ইন্টিজার আগে ফ্লোট পরে, একটাতে ফ্লোট আগে ইন্টিজার পরে। তোমরা যদি শুধু শব্দ হিসেবেই জানো, কি কাজ কি বৃত্তান্ত সব আমি পরে বলবো। তাহলে শব্দ হিসেবে ইন্ট লেখা আছে সামনে, পরে ফ্লোট লেখা আছে, এতে আগে ফ্লোট লেখা আছে পরে ইন্ট লেখা আছে। তাহলে এখানে হচ্ছে অর্ডার অফ প্যারামিটার ডিফারেন্ট তো?
এই আহ, এই দুটোর মধ্যে তো হলো আচ্ছা, এছাড়া এই পুরো যে পাঁচখানার মধ্যে আর কোথায় ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি বলো তো? আর কোথায় কোথায় একটু আলাদা আলাদা আছে? রিটার্ন টাইপ গুলো দেখো একটু একটু করে আলাদা বিভিন্ন জায়গায়। বুঝতে পেরেছো? দেখো কোনোটার ইন্টিজার, কোনোটার ফ্লোট, সবকিছু এক। ধরো আমি এরকম লিখলাম 6 নম্বর, আরেকটা লিখছি ফ্লোট অ্যাড ইন্ট কমা ইন্ট। তোমরা প্রশ্ন করতে পারো দুটো ইন্টের মধ্যে অ্যাডিশন পারফর্ম হলে ফ্লোট কবে থেকে তৈরি হতে শুরু করলো, বাট আমি লিখলাম, আমার ইচ্ছে হয়েছে আমি লিখলাম। তাহলে এই ক্ষেত্রে এই দুটোর মধ্যে 1 আর 6 এর মধ্যে কি ডিফারেন্স হবে? রিটার্ন টাইপ আলাদা, ডিফারেন্ট রিটার্ন টাইপ। তাহলে আমি 4টে পয়েন্ট এখানে মেনশন করলাম। কি কি মেনশন করলাম আরেকবার বলছি। টাইপ অফ প্যারামিটার, টাইপ অফ আর্গুমেন্টস 1, 2 হচ্ছে নাম্বার অফ আর্গুমেন্টস, 3 হচ্ছে অর্ডার অফ প্যারামিটার আর অর্ডার অফ আর্গুমেন্টস। আচ্ছা, আর্গুমেন্টস আর প্যারামিটার কিন্তু ইন্টারচেঞ্জেবল, মানে তোমরা যেখানে যেটা খুশি বলতে পারো, কোনো অসুবিধা, দুটো মানে একই। আর ডিফারেন্ট রিটার্ন টাইপ, এই 4টে ডিফারেন্ট জিনিস দিয়ে আমরা পলিমরফিজমটাকে রিপ্রেজেন্ট করি। তাহলে এবার আমি বলি, আগের পেজে যদি যাই, কি বলেছিলাম? পলি প্লাস মর্ফ, একই জিনিসের নানান রূপ। অ্যাড, প্রত্যেক ক্ষেত্রেই তো অ্যাডিশন হয়েছে তাই না, 1 থেকে 6 এর মধ্যে, নাকি অন্য কোনো কাজ করেছি? অ্যাডিশনই করেছি, অথচ তারা আলাদা। কি করে আলাদা হলো? বাই দেয়ার টাইপ অফ আর্গুমেন্টস, বাই দেয়ার নাম্বার অফ আর্গুমেন্টস, বাই দেয়ার অর্ডার অফ প্যারামিটারস অর আর্গুমেন্টস, বাই দেয়ার ডিফারেন্ট রিটার্ন টাইপস। কি বোঝা গেল কি বললাম? কারো কোনো প্রশ্ন, বক্তব্য, জিজ্ঞাসা আছে? তাহলে একই জিনিসের নানান ব্যবহার। এবার তুমি বলতে পারো স্যার একটা কাজ করি না, দুটো ইন্টিজারের যখন করছেন তখন এর নাম দিয়ে দিই অ্যাড 1, ফ্লোটেরটা যখন করছেন অ্যাড 2, আবার এদের ক্ষেত্রে এটা অ্যাড 3, অ্যাড 4, মানে ডিফারেন্ট নাম আর কি, মানে ফাংশনটার নামই পাল্টে দিই। কি আমি কথাটা কি বললাম বুঝতে পারা গেছে কি বলতে চাইছি আমি? তাহলে তো কোনো কনফিউশন থাকছে না। মানে আমার বক্তব্য অনুযায়ী অ্যাড 1, অ্যাড 2, অ্যাড 3, অ্যাড 4, অ্যাড 5, অ্যাড 6, মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ফাংশন আমি বানিয়ে নিলাম। তাতে কোনো কি অসুবিধা আছে? অসুবিধা তো কোনো কিছুই নেই, ঠিকই তো কথা, অসুবিধা কোনো কিছু। কিন্তু একটা অসুবিধা আছে, তোমাকে মনে রাখতে হবে কোন ফাংশনটা কি কারণে তুমি নিয়েছিলে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছে তোমাকে ওইটা ভাবতে হবে না, ওটা আমি ভাববো, ওটা আমার দায়িত্ব। কিরকম না, ধরা যাক এই নাম তুমি 1 রেখেছো, সবকটা অ্যাড লেখা আছে তো। এবার তুমি কি করলে, আমি পরের পেজে গিয়ে লিখছি, আবার এই পেজে আসবো। তুমি কি করলে, অ্যাড ফাংশনটাকে কল করলে উইথ 10 and 20। এবার আমাকে বলো তো যে এইটা যদি ইন্টিজার টাইপ হয়, এটাও যদি ইন্টিজার টাইপ হয়, দুটোই আমি ইন্টিজার টাইপ ধরে নিলাম, তাহলে দুটোই যদি ইন্টিজার টাইপ হয়, তাহলে কোন ফাংশন ডেফিনিশনটা কল হবে? অ্যাড 1, মানে 1 নম্বরটা। আমি কিন্তু এখানে নাম চেঞ্জ করিনি, একই নাম রেখেছি। তাহলে জাভা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি সাপোর্টটা তোমাকে দিচ্ছে না, বলছে যে তোমার যদি মনে হয় যে তুমি একটাই নাম দেবে ফাংশনের, কিন্তু তোমাকে ডিফার করাতে হবে তার অর্ডার অফ প্যারামিটার, নাম্বার অফ প্যারামিটার, টাইপ অফ প্যারামিটার। যেমন ধরো আমি এখানে 10, 20, 30 দিলাম, আমাকে বলতে পারো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়, কত নম্বর পয়েন্টটা স্যাটিসফাই করছে আমার এই 4টে পয়েন্টের মধ্যে, 1, 2, 3, 4 এর মধ্যে? ডিফারেন্ট নাম্বার অফ আর্গুমেন্ট। এটা সবাই বুঝতে পারলে? কে কে লজ্জা পাচ্ছ যে না না বলবো না, শুধু শুধু বাকিরা হাসবে, আমি যে জানি না এটা, কে জানে বাবা কি মনে করবে, এরকম কেউ আছো এখানে? না না, লজ্জা ফজ্জা আমি পাই না, আমরা পাই না। লজ্জা পাও না ঠিক আছে, কিন্তু এখানে না অনেকেই ঠিকঠাক ভাবে বলতে চায় না, বা অনলাইনে তো আরো না। সবাই আশা করি যেখানে মেশিনটা আছে বা যেখানে আছে সামনেই বসে আছো আর কি, অন করে দিয়ে এদিক ওদিক চলে যাওনি।
কারণ খুব ভ্যালুয়েবল জিনিস এগুলো, খুব দামি জিনিস, খুব সময় নিয়ে নিজেদের পয়সা খরচা করে জিনিসগুলো করছো, অতএব খুব সাবধানে ভালোভাবে জিনিসগুলো শিখে নাও, আদায় করে নাও আমার কাছ থেকে। যতটুকু আমি জানি তোমাদের পুরোটা হেল্প দেবো বা সাপোর্ট দেবো। তো সুতরাং কোনো লজ্জা বা কি বলে যেন কোনো কনফিউশন মনের মধ্যে কিচ্ছু রাখবে না, দ্বিধা দ্বন্দ্ব, বাংলা ভালো বাংলায় বললে আর কি কিছু রেখো না, জিজ্ঞেস করো। তাহলে যেটা বললাম, আমি যদি এই দুটোকে কল করি, এটার সময় 1 নম্বরটা কল হবে, এটার সময় 5 নম্বরটা কল হবে, তাই তো? এই যে এখানে 3টে ইন্টিজার আছে, দেখো এখানে 3টে ইন্টিজার পাঠিয়েছি। এবার ধরো আমি add 10.5 f, 20, এটা প্রথমটা কি আছে? ফ্লোট। পরেরটা কি আছে? তাহলে আমার এই স্ট্রাকচারের মধ্যে কোনটা সেটা সাপোর্ট করছে? 4 নম্বরটা সাপোর্ট করছে। আর রুল বা প্রপার্টি হিসেবে কোনটা সাপোর্ট করছে? অর্ডার অফ প্যারামিটার। কারণ আমার এক্ষেত্রে এটা ফ্লোট, এটা ইন্টিজার, আর পরেরটা যদি আমি দিই ডেফার করাতে 20.5f, তাহলে কি হবে? তখনও কিন্তু কল হবে 3 নম্বরটা, কিন্তু এই 3 নম্বর রিজনটাকে মাথায় রেখে কিন্তু আলাদা হবে, অর্ডার অফ প্যারামিটার। তাহলে এই যে হেল্পটা বা সাপোর্টটা তোমাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিচ্ছে, এইটাকে বলা হয়, দেখো তোমাকে কিন্তু আলাদা করে মেথডের নাম মনে রাখতে হচ্ছে না, একে বলা হয় মেথড ওভারলোডিং। এইটা পলিমরফিজমের একটা ভাগ, যেই ভাগে ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন ডিপেন্ডিং আপন দ্য ভ্যালুজ, মানে কি ভ্যালু দিচ্ছ তার রেসপেক্টে ডিপেন্ড করছে কোন ভার্সনটা কল হবে। তুমি বলতে পারো স্যার তাহলে মানে আমার কি এইটুকু লিখলেই হয়ে যাবে? না, প্রত্যেকটা ভার্সনের জন্য বডি দিতে হবে। এটা জাস্ট প্রোটোটাইপ ডিক্লারেশন বলে এইরকম লেখাটাকে, এর বডি বাকি আছে, কলিং বাকি আছে, এগুলো সব বাকি আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। বাট যেহেতু আমি একটা ওভারভিউ দিচ্ছি আজকে, পলিমরফিজম ব্যাপারটা কি নিয়ে আলোচনা করছি, তাই তোমাদেরকে এই জিনিসগুলো আজকে তুলে ধরছি। কারোর কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞেস করো। তাহলে এটা আমরা কি শিখলাম? পলিমরফিজম কেন বললাম? কারণ একটা জিনিসের নানান ব্যবহার, পলি প্লাস মর, মাল্টিপল, মোর দেন ওয়ান। পলি মানে মাল্টিপল, পলিক্লিনিক, যেমন অনেকগুলো দোকান, অনেকজন ডাক্তার যেখানে বসেন, মানে অনেক ডাক্তার যেখানে বসে, সেটাকে পলিক্লিনিক নর্মালি বলে থাকি আমরা। তাহলে মাল্টিপল ক্লিনিক একসঙ্গে চলছে, কখনো এটা ডেন্টাল ক্লিনিক, কখনো এটা অর্থোপেডিক ক্লিনিক, কখনো এটা পেডিয়াট্রিক ক্লিনিক, মানে নানান টাইমে নানা রকম ক্লিনিক বসছে বলে এটাকে পলিক্লিনিক বলা হয়ে থাকে নর্মালি। এবার পলি মানে মাল্টিপল ফর্ম, মাল্টিপল, আর মর্ফ মানে ফর্ম। তাহলে এক জিনিসের নানান ফর্ম থাকে যে কনসেপ্টে, সেটাকে আমরা বলি পলিমরফিজম, যেটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, এবং এই কনসেপ্টটাকে বলা হয় মেথড ওভারলোডিং। বোঝা গেছে নাকি বুঝতে অসুবিধা হয়েছে? কারণ বলো। সুদেশ না, হ্যাঁ কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলো এই পলিমরফিজমের ব্যাপারটা। ওভারলোডিং এর লাস্টে আচ্ছা, মেথড ওভারলোডিং মানে হচ্ছে একই মেথডকে আমরা যেহেতু বিভিন্ন সময়ে ডিপেন্ডিং আপন ইটস ডেটা টাইপ, নাম্বার অফ প্যারামিটার, টাইপ অফ প্যারামিটার, যেগুলো আমি বললাম আর কি পয়েন্টসে, সেইগুলো দিয়ে যেহেতু ডিফার করাচ্ছি, এই কনসেপ্টটাকে বলা হয় মেথড ওভারলোডিং। বোঝা গেছে? ওকে। আচ্ছা, যাদের বলছিলাম শ্রেয়া, সুদেশনা, শ্রীমন্তী, কোনো সমস্যা? ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, এটা আমি রেকর্ডও করছি যদিও, বা এটা তোমাদেরকে আমি রেকর্ডিংটাও দিয়ে দেবো রেকর্ড হয়ে যাওয়ার পর, সেক্ষেত্রে তোমাদের আরেকবার বা আবার এগুলো শুনতে বা দেখে নিতে সুবিধা হবে, সেক্ষেত্রে অসুবিধা নেই। তাও আমার মনে হয় লাইভ বুঝে নেওয়ার ক্ষেত্রে বেশি লাভজনক। আর যদি কখনো মনে হয় যে এখানে বুঝতে পারলাম না, আমি তো ভিডিওটা শেয়ার করে দেবো, আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে। তাহলে যেটা ঘটছে বা ঘটবে আর কি, তোমরা কিন্তু ভিডিওটা দেখেও পরবর্তী ক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি ভিডিওটা দেখছিলেন, সেখানে দেখলাম এরকম এরকম একটা ব্যাপার ঘটেছে, সেটা কেন, কোয়েশ্চেন করতেই পারো, কোনো আপত্তি নেই।
নেক্সট, এর পরের যে প্রপার্টি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স নামটার মধ্যেই খানিকটা উত্তর আছে। কিছু প্রপার্টি অলরেডি আছে, সেটা কোনো একটা জায়গাতে নিয়ে যাওয়া বা কোনো একটা কোথাও পাস করানো, ইনহেরিট করে নিয়ে আসা। তাহলে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। তাহলে ইনহেরিটেন্স আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ইনহেরিটেন্স করতে গেলে আমাদের এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্লাস কনসেপ্ট বলে একটা কনসেপ্ট আছে। সেটা আপাতত তোমাদের মাথায় পুরোপুরি ঢোকাতে হবে না, শুধু এইটুকুই বুঝে রাখো, ক্লাস কনসেপ্ট মানে হচ্ছে এনক্যাপসুলেশন। জাস্ট এইভাবেই জেনে রাখো, পরে এটার আরো বিস্তারিত আমি আলোচনা করব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে ধরে নিই যদি আমি যে এ বলে একটা আমি এনক্যাপসুলেটেড এরকম ব্লক বানিয়েছি যার মধ্যে প্রচুর প্রপার্টিজ আছে, বি বলেও একটা আমি বানিয়েছি যার মধ্যে প্রচুর প্রপার্টিজ আছে। এবার আমার কি প্রয়োজন হলো, বি তে থেকে এর কিছু প্রপার্টিকে ব্যবহার করার ইচ্ছে হলো। যেমন ধরা যাক অ্যানিমাল, বা অ্যানিমাল ছেড়ে তো কার নিই, কার নিয়ে বেশি তোমরা রিলেট করতে পারবে। কার নিলাম, এবার কার থেকে নানান রকম ভাগ হয়, সেডান হয়, ধরো সেমি লাক্সারিয়াস বা এরকম টাইপের আমি নাম টাম দিলাম, এরকম নাম দিলাম আর কি, লাক্সারিয়াস। তাহলে এই যে কার থেকে দুটো ভাগ করলাম, সেডান আর সেমি লাক্সারিয়াস, দুটোর মধ্যে কিন্তু কারের প্রপার্টি গুলো থাকবেই, প্লাস ওর নিজের কিছু প্রপার্টি অ্যাড হবে। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, আমি যদি কারের প্রপার্টি গুলোকে কারের মধ্যে একটা এরকম বানিয়ে, ধরো একটা আমি এরকম এরিয়া বানালাম কার, এবং আর একটা বানালাম সেডান, কারের প্রপার্টি যেগুলো অলরেডি আছে সেইগুলোকে আমি কি করলাম, সেডানে নিলাম, আর সেডানের কিছু নিজস্ব প্রপার্টিকে অ্যাড করলাম। তাহলে আমার কাজটা বা খাটনিটা অনেকটা কমে গেল না? কি কমে গেল? কমে গেল তো। মানে কারের যে প্রপার্টি গুলো যেগুলো অলরেডি অ্যাভেলেবল আছে সেগুলোকে আমি রিইউজ করে নিতে পারলাম না? এই জন্য এটাকে, কনসেপ্টটাকে বলা হয় রিইউজেবিলিটি। কি কম করে রিইউজ করছি? কার, সেডান, আমি মানে অত ভালো ভাগ জানি না, বা জাস্ট আমি এমনি করছি। যদি তুমি উবারের রেসপেক্টে ভাবো তাহলে মিনি, তারপরে সব জাম্বো, ওইসব নানা রকম যে সাইজ ফাইজ হয় উবারের কারের, সেরকম ভাবো, যাই ভাবো না কেন, সোজা কথা কারের নিজস্ব কিছু প্রপার্টি আছে। হুইল থাকবে, তার তার স্টিয়ারিং থাকবে, তার একটা উইন্ড গ্লাস থাকবে, কভার থাকবে, হুইলটা বললাম মনে হয়, সিট কভার থাকবে, এই কিছু কমন মানে প্রপার্টি থাকবেই। এবার সেডানের ক্ষেত্রে কোনো প্রপার্টি হয়তো এক্সট্রাও আছে, প্লাস কোনো প্রপার্টির ভ্যালু হয়তো অন্য কিছু আছে। কারেরই ধরো স্টিয়ারিংটা, সেডানের ক্ষেত্রে পাওয়ার স্টিয়ারিং। তাহলে সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে সেডানের নিজস্ব প্রপার্টি কারের প্রপার্টিটাকে আমি ওভাররাইড করে দিলাম, সেসব পরে আসবো। বাট এটুকু কি বোঝা গেল যে কারের প্রপার্টিটা আমি সেডান আর সেমি লাক্সারিয়াস বা বিভিন্ন ভাগে ব্যবহার করতে পারছি? এটা আশা করি বোঝা গেছে। এবার আমি যদি বলি যে টাইপ অফ ইনহেরিটেন্স কি কি হয়, একটা হচ্ছে নাম্বার 1 সিঙ্গেল লেভেল। আবারও বলছি, এখন আমি যা বলছি সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে বলছি। সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। সিঙ্গেল লেভেল মানে ধরা যাক এ বলে আমার একটা ওই এনক্যাপসুলেটেড ব্লক মানে ক্লাস আছে, সেটা বি তে আমি ইনহেরিট করলাম, একটা লেভেল পর্যন্ত গেল, তাহলে সেটাকে বলছি সিঙ্গেল লেভেল। একই রকম জিনিস, লেভেলটা শুধু বেড়ে যাচ্ছে, মাল্টি লেভেল, এ থেকে বি তে, সেখান থেকে সি তে, তাহলে এ টু বি টু সি। তার মানে এর প্রপার্টি বি তে গেল, আবার এর প্রপার্টি প্রয়োজন পড়লে সি তেও যেতে পারে, সি যদি চাই ব্যবহার করতে করতেও পারে। এটাকে বলছি মাল্টি লেভেল। 3 নম্বর হচ্ছে হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল বা কিক্যাল যা বলো না কেন, যেটা
যেটা আমি একটু আগে দেখাবার চেষ্টা করলাম, কার থেকে ডিফারেন্ট টাইপ অফ কার্সে তার প্রপার্টি গুলো ইনহেরিট হচ্ছে। তাহলে এর প্রপার্টি বি আর সি দু জায়গাতেই গেল। এবার 4 নম্বর হচ্ছে, 4 নম্বরটা পরের পেজে করি। তাহলে এ বি থেকে প্রপার্টির গুলো সি তে যাচ্ছে, এটাকে আমরা বলছি মাল্টিপল। কিছু বলবে? 5 নম্বর হচ্ছে হাইব্রিড। কিরকম সেটা? এটাকে কেন হাইব্রিড বলছে? আচ্ছা, সিঙ্গেল লেভেলে কটা স্টেপ পর্যন্ত গিয়েছিল? এ থেকে বি তে। তাহলে এইখানে দেখো যে পোর্শনটা আছে বা এইখানের এইটুকু পোর্শন যেটা সেটা সিঙ্গেল লেভেলটাকেই রিপ্রেজেন্ট করছে না? বা বি থেকে যে ডি তে যাওয়ার পোর্শনটা বা সি থেকে ডি তে যাওয়ার পোর্শনটা, এইটুকু গুলোকে দেখো না সিঙ্গেল লেভেল রিপ্রেজেন্ট করছে না? তাই তো? আবার এর মধ্যেই দেখো মাল্টি লেভেলটাও আছে কিন্তু, এ টু বি টু ডি বা এ টু সি টু ডি, এই যে মাল্টি লেভেল আছে না, এ টু বি টু সি, মানে 3টে লেভেল পর্যন্ত বা মাল্টিপল অনেক লেভেল পর্যন্ত যাওয়া যেতে পারে, আরো বাড়তে পারে লেভেলটা। আবার এর মধ্যেই দেখো আবার মাল্টিপলটাও আছে, এই যে বি সি থেকে ডি তে যাচ্ছে। আবার এর মধ্যেই দেখো হায়ারার্কিক্যালটাও আছে, এ টু বি সি যাচ্ছে, এই যে হায়ারার্কিক্যাল আগেরটা এ টু বি সি, আর এটাতে দেখো বি সি ডি, বি সি থেকে ডি তে, যেটা মাল্টিপল। তাহলে সব কটা ইনহেরিটেন্সই এর মধ্যে আছে বলে এটাকে আমরা বললাম হাইব্রিড ইনহেরিটেন্স। এখন যেটা করব সেটা হচ্ছে আগে এটা মুছি, নইলে বোঝা যাচ্ছে না কে কোথা থেকে কিভাবে যাচ্ছে। এ বি এ বি সি থেকে ডি, এই যে স্ট্রাকচারটাকে বলা হচ্ছে হাইব্রিড। এবার বলছি যখন, তাহলে একবারে বলেই ফেলি, জাভাতে এইটা আর এইটা দুটো অ্যাভেলেবল নয় বা পসিবল নয়। কেন নয়, কি ঘটনা, সব আমরা জানবো পরে। তাহলে জাভাতে কি কি ইনহেরিটেন্স আছে? আর মাল্টি লেভেলও আছে, আর হায়ারার্কিক্যাল। তাহলে এই তিনটে অ্যাভেলেবল, whereas এই মাল্টিপল আর হাইব্রিড অ্যাভেলেবল না। যে সবাই খাতাতে লিখবে কিন্তু, কেন বলো তো, আমি যে লেখাচ্ছি তোমাদের কিন্তু নিজেদের প্রয়োজনে তোমরা নিজেরাই দেখো, কখনো কখনো স্পেশাল নোট কিছু লিখে রাখো পাশে, সেটা কিন্তু এই খাতাতে নাও থাকতে পারে, এই কাগজটায় নাও থাকতে পারে, হয়তো তোমরা নিজেরাও কিন্তু খাতা মেনটেন করো। আমি এটা শেয়ার করে দেবো, রেকর্ডিং পেয়ে যাবে, সব ঠিক আছে, কিন্তু তবুও। আচ্ছা, নেক্সট, জাভার নিজস্ব কিছু নাম আছে। জাভাকে বলা হয় কম্পাইলার ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার কাকে বলে? এই আইডিয়া? কারো কোনো বক্তব্য? একদম, সেট অফ ইনস্ট্রাকশনকে মেশিনে রান করানোর জন্য। ভেরি গুড। ইন্টারপ্রেটার কি কাজ কি তাহলে? লাইন বাই লাইন চেকিং। লাইন বাই লাইন চেকিং। আচ্ছা,
দুটোর কাজই হচ্ছে এক্সিকিউট করানো, বাট কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য হচ্ছে যেটা তুমি বললে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করে আর কম্পাইলার অল অ্যাট এ টাইম করে। তার মানে আমার কাছে যদি 500 লাইন থাকে, কম্পাইলার 500 লাইনকে একসঙ্গে কম্পাইল করে কোথায় কোথায় কি এরর আছে সেটা বলবো। ওই জন্য তোমরা সি তে যেটা ব্যবহার করতে সেটাকে বলতে তোমরা জাভা, এই সি কম্পাইলার। জাভাতে যেটা কম্পাইল করার সময় ব্যবহার করবে সেটাকে বলবে জাভা কম্পাইলার। কিন্তু রান করার সময় লাইন বাই লাইন রান হবে। সেই জন্য জাভাতে দুটোই হয়, কম্পাইল টাইমে কম্পাইলার ইউজ হয়, এটা কম্পাইল টাইমে, আর রান টাইমে ইন্টারপ্রেটার ইউজ হয়। তাহলে দুটো ইউজ হয়, দুটো আলাদা আলাদা টাইমে। একবার রান টাইমে একটা ইউজ হয়, কম্পাইল টাইমে একটা ইউজ হয়। কম্পাইল টাইমে ইউজ হয় কম্পাইলার, রান টাইমে ইউজ হয় ইন্টারপ্রেটার। তাই জাভাকে বলা হয় কম্পাইলার ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নেক্সট জাভার আরেকটা সরি নাম হচ্ছে স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ, জাভাকে বলা হয়। স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই সেমিস্টারে তোমাদের জাভা আছে কলেজে? হ্যাঁ স্যার, অবজেক্ট ওরিয়েন্টেড সব আছে। ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে তো এগুলো তোমাদের সব শোনা শব্দ। তাহলে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ কেন বলছে, কেন বলে একটু আমি ঝালিয়ে নিই, আমি বলবো, অসুবিধা কিছু নেই, তাও আবার ঝালিয়ে নিই। কেন বলে কেউ একজন বলো একটু শুনি। মানে এই মানে এরকম ভেবো না যে এই তো স্যারকে যেই বললাম স্যার কোয়েশ্চেন করতে শুরু করলেন, তেমন না। জাস্ট পার্টিসিপেট করানো তোমাদেরকে যে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ বলতে আমি কি বুঝি, আমরা কি বুঝি, কি জেনেছো। আর তোমরা একটু আগে ডেটা টাইপের কথা বলছিলে না, ইন্টিজার, ফ্লোট, এগুলো বলছিলে না? জাভাতে না ইন্টিজারের সঙ্গে ইন্টিজারেরই মানে রিলেশন এস্টাবলিশ করা যায়। মানে ধরো তুমি লিখলে a = 5, এটা যদি ইন্টিজার হয় তবেই তুমি 5টাকে ইন্টিজারে রাখতে পারবে, কিন্তু a তে তুমি 5.6 রাখতে পারবে না। তুমি বলতে পারো স্যার এটা তো ফ্লোট ডিক্লেয়ার করা উচিত ছিল আপনার, আপনি কেন ইন্টিজার ডিক্লেয়ার করেছেন? অন্যান্য ল্যাঙ্গুয়েজ তোমাকে কোনো রকম কোনো ওয়ার্নিং, কোনো মেসেজ ছাড়াই কি করবে বলো তো, শুধু 5টাকে স্টোর করে নেবে। আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি আমি? অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো ডেসিমেল পার্টটাকে অটোমেটিক্যালি ট্রাঙ্কেট করে দিয়ে ইন্টিজারটাকে শুধু নিয়ে নিয়ে তোমাকে বলবে কাজ হয়ে গেছে, কিন্তু তুমি 0.6 এর রেসপেক্ট রেজাল্টটা পাবে না, তুমি পাবে 5 এর রেসপেক্ট রেজাল্টটা। কিন্তু জাভা বলবে লস অফ প্রিসিশন, এই এররটা তোমাকে দেবে, মানে ইউ হ্যাভ লস্ট দ্য প্রিসাইজ ভ্যালু। তার মানে হচ্ছে ইন্টিজারে ইন্টিজার স্টোর করতে পারবো, ফ্লোটে ফ্লোট স্টোর করতে পারবো। সেই জন্য তোমরা যদি খেয়াল করে থাকো, আমি খুব সচেতনভাবে একটা জিনিস করেছি, এখানে 10.5f লিখেছি, খেয়াল করেছো? 20.5f লিখেছি, কারণ এইটা বোঝানোর জন্য এটা ফ্লোট টাইপের। এবার তুমি বলতে পারছো তাহলে আমি 10.5 লিখলে কি ঘটতো? 10.5 লিখলে এই ডেটা টাইপটাকে ডাবল হতে হতো, তাহলে কোনো এরর হতো না। যদি এটা ডাবল হতো তাহলে কোনো রকম কোনো প্রবলেম হতো না, কারণ জাভাতে ডাবল লিখতে গেলে তুমি যদি ডাইরেক্ট 10.5, 20.5 সেগুলো ডাবল হিসেবে ট্রিট হয়। বাট তুমি যদি স্পেসিফিক বলতে চাও এটা আমি ফ্লোট ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো, তাই তোমাকে এখানে দেখো স্পেসিফিক এফ লিখতে হয়েছে। তার মানে কতটা স্ট্রং বুঝতে পারছো, ডেটা টাইপটা বোঝার চেষ্টা করে জাভা। তাহলে সেই জন্য জাভাকে বলা হচ্ছে স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ, মানে একদম শক্তপোক্ত ল্যাঙ্গুয়েজ একটা। কারোর কোনো প্রশ্ন আছে এইটা স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে? শিওর 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 শিওর। এটা মানে হচ্ছে এরকম যে ধরা যাক তুমি ইন্ট এ ডিক্লেয়ার করলে আর এ তে লিখলে 10.5। জাভার আগে যদি তোমরা সি বা সি প্লাস প্লাস করে থাকো তাহলে এ তে কত স্টোর হতো বা হওয়া উচিত ছিল? শ্রেয়া 10, তাই তো? হ্যাঁ, কিন্তু জাভা তোমাকে বলবে এটা এরর করেছো তুমি, কারণ তুমি তো 0.5টাকে লুজ করে দিতে পারো, ওই জন্য লস অফ প্রিসিশন বলবে জাভা। জাভা চাইবে তুমি ফ্লোট এ ডিক্লেয়ার করে
a ইকুয়ালস টু 10.5 f লেখো, এটা লিখলে জাভার কোনো প্রবলেম নেই। মানে জাভা খুব প্রিসাইজ ওয়েতে ভেরিয়েবল বা ডেটা টাইপগুলোকে ডিক্লেয়ার করতে বলে। আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? যদি কোনো প্রশ্ন থাকে আবারও করতে পারো। হ্যাঁ সেমন্তি বলো, ক্লিয়ার তো? আর তোমরা তিনজন কি একই জায়গা থেকে জয়েন করেছো? সেমন্তি, শ্রেয়া আর আরেকজন কি? হ্যাঁ, মানে খাওয়ার শব্দটা একই রকম, সুদেশ না, তিনজন একই জায়গা থেকে জয়েন করেছো। ওকে, নো প্রবলেম, মানে সেটার জন্য কোনো প্রবলেম নেই। বাট খাতাগুলো যেন সবার আলাদা আলাদা থাকে। একজন লিখে নে, আমি পরে তোর কাছ থেকে টুকে নেবো, কোনো অসুবিধা নেই। একই তো জিনিস, তুইও যা টুকছিস আমিও যা টুকবো। নিজেরা লিখলে কি হবে বলো তো, কাটাকুটিগুলো করবে যখন তখন মনে থাকবে বেশি। আমি যখন কলেজে স্টুডেন্টদেরকে থিওরি বা প্র্যাকটিক্যাল যাই করতে বলি না কারণ একটা জিনিস বলি, ওই যে অনেকে দেখবে এরকম কেটে না হোয়াইটনার বা হোয়াইট ইঙ্ক দিয়ে না পুরোপুরি বন্ধ করে, যাতে স্যাররা কিছু দেখতে না পান। আমি বলি না না, ওটা রাখবে, কেটে এরকম করে পাশে রাখবে, যাতে ওটাও তোমার একটা প্রয়োজন পড়বে। আচ্ছা আমি কেন ওটা লিখে ফেলেছিলাম, কি ভুল করে ফেলেছিলাম। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, যেটা আমার সাজেশন, পরের দিন থেকেই আমরা কোডিং লেখা স্টার্ট করে দেবো। আজকেও কিছুটা কোডিং লিখবো, অল্প করে একটু কোডিং লিখবো, কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রথম দিন থেকেই আমরা এরর গুলোকে একটা জায়গায় লিস্ট আউট করব। এরর মানে এই যে আমি বললাম লস অফ প্রিসিশন এরর, এরকম যে এরর গুলো দেবে, যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই বরং। দেখি আমার এখানে জাভাটা আছে কিনা। সবচেয়ে বড় জিনিস যে নর্মালি কমান্ড লাইনেই করা যায়, কমান্ড লাইনেই এ দিয়েই করায় না, ওটাকে কি বলে, জিডিবি কম্পাইলার দিয়েই করায় না। এত পৃথিবীর বিখ্যাত কম্পাইলার একটা আছে জিডিবি কম্পাইলারে, তোমরাও নিশ্চয়ই কাজ করো। দুনিয়ার সবাই প্রায় জিডিবি কম্পাইলারে কাজ করে। হ্যাঁ আচ্ছা, এই যে ধরো এখানে জাভা প্রোগ্রামটা লেখা আছে, এই যে একটা আমি প্রিন্ট করলাম, রান করলাম, দেখো যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। এবার আমি একটা জিনিস তোমাদের দেখাই। ধরো ইন্ট এ ডিক্লেয়ার করলাম, এ ইকুয়ালস টু 10.5 লিখলাম, এফ দিয়ে লিখলাম। এবারে আমি এখানে কি কাজ করছে, কোথায় করছে, এখন কিচ্ছু ভাবার বা দেখার দরকার নেই। আমি রান করে দেখি কি বলে, তারপর দেখি। ইনকম্প্যাটিবল টাইপ পসিবলি লসি কনভার্সন, এখানে একটু কায়দা করে বলেছে লসি কনভার্সন, মানে আমি যেটাকে বলছিলাম লস অফ প্রিসিশন, ওরা একটু কায়দা করে বলেছে লসি কনভার্সন ফ্রম ফ্লোট টু ইন্ট। তার মানে তুমি যে কনভার্টটা করছো সেটা ভ্যালুটা লস হতে চলেছে। এই এররটার কথা আমি বলছি, যেটা লিখে রাখতে, ইনকম্প্যাটিবল টাইপস লসি কনভার্সন ফ্রম ফ্লোট টু ইন্ট। তার মানে তুমি এই যে ফ্লোটটাকে যে ইন্টে কনভার্ট করার চেষ্টা করেছো, এটাই হচ্ছে লসি কনভার্সন, মানে তোমার ডেটা লস হতে পারে তার জন্য। তাহলে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ কেন বলে, তার একটা ইজি অ্যান্ড ডিরেক্ট এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিলাম। আর কোনো প্রবলেম করলো না। 10.5 এখানে দেখো প্রিন্ট করে দিয়েছে হ্যালো ওয়ার্ল্ড এর সঙ্গে, একটা স্পেস দিয়ে দিলে আরো ভালো বুঝতে পারতে। হ্যালো ওয়ার্ল্ড 10.5। এবার আমি এই 5টার পাশে যে এফটাকে সরিয়ে দিলাম, কি বলেছে গো এখানটাতে, পড়ো তো একবার। সবাই আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ডবল টু ফ্লোর। হ্যাঁ, তাহলে আমি একটু আগে কি বলেছিলাম, যদি আমরা এফটা না রাখি তাহলে কি ধরে নেবে সেটাকে, ডবল। তাহলে এখানে কি ভাবছে ও, যে 10.5টা আপনি ডাবল ডিক্লেয়ার করেছেন দিয়েছেন, অথচ রাখছেন ফ্লোটের মধ্যে। তাহলে বড় জিনিসকে ছোট জিনিস আপনি আটাবেন কি করে বা রাখবেন কি করে? আপনাকে আমি এটা করতে দেবো না বা আপনি করতে পারবেন না, সোজা কথা। তো সেই জন্য আমাদের টাইপ যে ব্যাপারটা সেটা খুব কেয়ারফুলি করতে হবে। আর এই জিনিসটাকে আমি বলছি এরর, এইগুলো কিন্তু তোমাদের খাতাতে লিস্ট আউট করতে হবে প্রত্যেকটা দিন, যা যা এরর খাচ্ছে। তাতে সুবিধাটা কি হবে, তোমাদের এরর ভোকাবুলারি বাড়বে। এরর ভোকাবুলারি জিনিসটা কি, আগামী দিনে তোমরা সবাই বড় বড় কোম্পানিতে জয়েন করবে, যখন জয়েন করবে তখন তোমাদের সেখানে না ডিবাগিং এর কাজ করতে হবে। ডিবাগিং করতে বসে তুমি যদি দেখছো পসিবলি লসি কনভার্সন, একটা লাইন নাম্বার দিল ধরো 425-এ এই এররটা হয়েছে, এবার তুমি ভাবতে শুরু করলে যে লসি কনভার্সন এরকম কি করতে বলেছে, এটা তো কোথা থেকে আসে, কেন আসে, কিভাবে,
কিন্তু তুমি যদি এটা এররটা লিখে রেখে নিজের মতো করে বুদ্ধি করে সেটাকে ভেবে রেখেছো, তাহলে তুমি বুঝতেই পারবে আচ্ছা আচ্ছা, এটা তো ডেটা টাইপ মিসম্যাচ করেছে তাই এই এররটা হয়েছে। আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। তাহলে এই কাজটা তোমাদের একটু বাড়তি করতে হবে। হ্যাঁ, এই কাজটা তোমাদের বাড়তি করতে হবে, তাতে তোমাদের সুবিধেই হবে, অসুবিধা কিছু হবে না। আচ্ছা, এবার শ্রেয়া, সেমন্তী, তোমরা সুদেশনা বলো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলো? সৌম্যজিৎ, সূর্য, যতটুকু বললাম। আচ্ছা, না। এবার আমি একটা ছোট্ট জিনিস বলবো, সেটাও সেই ছোটবেলায় যেরকম তোমরা হাতের খড়ি, যেদিন বলে হাতে খড়ি হয়েছিল, তোমরা এঁকেছিলে, লেখনি কিন্তু সেদিন তোমরা অ্যাকচুয়ালি তোমার হাত ধরে ধরে কেউ অ আ এসব আঁকিয়ে দিয়েছিল। সেরকমই আজকে আমি একটা শব্দ ব্যবহার করছি, সেটা আপাতত জাস্ট শুনে রাখো। বাট আমি জানি তোমরা এই শব্দটা খুব ভালো করেই শুনেছো, কলেজে যখন ক্লাস হয়ে গেছে, সাবজেক্ট পড়েছো, তখন আর কোনো চিন্তাই নেই। বাইট কোড ব্যাপারটা কি? বাইট কোড জিনিসটা হচ্ছে কোনো একটা কোডকে বিট বাইটে কনভার্ট করা, মানে 0101-এ কনভার্ট করা। এটা সহজ বাংলায়। এবার আমি একটা কনসেপ্ট বলছি, যে আমার কাছে একটা ডট জাভা ফাইল আছে, কম্পাইল করলাম, এখান থেকে আমি যে ফাইলটা পাবো সেটা হচ্ছে ডট ক্লাস ফাইল। এটাই হচ্ছে বাইট কোড। এইটাকে ইন্টারপ্রিট করব, করে আউটপুটটা দেখতে পাবো। তাহলে তুমি বলতে পারো স্যার আপনি যে এখানে এই যে স্ক্রিনটাতে ক্লিক করলেন, রান করলেন, করতে সমস্ত কিছু হয়ে গেল, তার মানে এখানে কম্পাইল অ্যান্ড ইন্টারপ্রিটেশন বোথ একসঙ্গে হয়েছে। কিন্তু এভাবে হয় না, হয় আগে কম্পাইল তারপর ইন্টারপ্রিটেশনটা হয়। আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? কোন রকম অসুবিধা কারোর? এবার আমি একটা জিনিস বলবো তোমাদেরকে, যে ডট জাভা ফাইলের সাইজ খুব ছোট্ট হয়, মানে সাম বাইট, ধরো 45 কেবি, 45 কেবি বা 450 কেবি, এরকম সাইজ। অথচ সেই প্রোগ্রামটা দিয়ে আমরা একটা হিউজ কাজ করছি, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি, তাহলে সেগুলো করতে পারি কি করে বলো তো? আমার কথাটা বোঝা গেছে? ডট জাভা ফাইলটার সাইজ হচ্ছে খুব ছোট, কম্পাইল করছি খুব ছোট ফাইলকে। ধরো এই যে ফাইলটা, এটাকে আমি বিভিন্ন জায়গায় নেটে বা ইন্টারনেটে পাস করে দিচ্ছি, খুব ছোট ফাইল, স্মলার ফাইল। এবার ফাইলটা পাঠিয়ে দিলাম যখন, তখন ওখানে গিয়ে দেখলাম এটা বিশাল বড় কাজ করছে, একটা হয়তো কোনো গ্রাফিক্যাল গেম চলছে, একটা ঘর বাড়ি বানিয়ে সেখান থেকে সুন্দর করে লোক ছুটছে, এসবটাও হচ্ছে। তাহলে এই যে কাজটা করছে, এটা হিউজ কাজ করছে, একটা ছোট্ট ফাইল কি করে করে? সেটা করে কারণ জেআরই গুলো বা জেআরইটা প্রত্যেকটা মেশিনে, প্রত্যেকটা মোবাইলে, প্রত্যেকটা সিস্টেমে অ্যাভেলেবেল থাকে। জেআরই স্ট্যান্ডস ফর জাভা রান টাইম এনভায়রনমেন্ট, মানে জাভাটাকে রান টাইমে চালাবার জন্য যা যা আমার প্রয়োজন সেগুলো সব অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখানে তোমরা সবাই মেসে থাকো? মোটামুটি মেসেই সবাই থাকো। আচ্ছা, বাড়ি যখন যাও তখন কি জামা কাপড় প্যাক করে নিয়ে যাও কাচতে হবে বলে? কেউ আছে এরকম? না, ধরো ছুটির আগে ইচ্ছে করছে না এই সপ্তাহটা কাচতে, পুরো জামা কাপড়গুলো প্যাক করে নিয়ে বাড়ি চলে গেলাম, ওখানে গিয়ে কাচবো, ফেলে রাখা যাবে না, কারণ ফিরে এসে আমাকে তো আবার কলেজ যেতে হবে, তবে আমাকে জামা কাপড়গুলো পরতে হবে। তারপরে আমি যে জিনিসটা বলতে চেষ্টা করছি একটু বোঝার চেষ্টা করো। ধরা যাক তোমার বাড়িতে সেট অফ জামা আছে প্রচুর, যেখানে এই মুহূর্তে আছো, যে কি হলে পিজি হতে পারে বা হস্টেল হতে পারে বা যেখানেই থাকো না কেন, সেখানে এক সেট বা প্রচুর সেট অফ জামা আছে। এবার তুমি কি জামাগুলো বইবে নাকি কোনো অসুবিধা নেই, আমার তো জামা ওখানে গিয়ে কেচে নিলেও হবে, এখানে গিয়ে কাচলেও হবে, যখন তখন কাচলে হবে, কোনো অসুবিধা নেই, জামা তো আমার কাছে অ্যাভেলেবেল আছে। তুমি কি করবে? জামা বইবে প্যাক করে করে? কিন্তু হ্যাঁ, বইবে না। কিন্তু তোমার কাছে যদি জামার সেট নির্দিষ্ট 3টে সেট আছে জামা, এবার তোমাকে বলা হলো এই জামাটাই তুই পরতে পারবি, এছাড়া জামা নেই, সেটা বাড়িতে আয় কি ওখানে যা, তাহলে তোমাকে কি করতে হচ্ছে বলবে? জামার যে এনভায়রনমেন্টটা, মানে জামা পরার যে সেটটা, পুরোটা বগল দাবা করে নিয়ে যেতে হচ্ছে, আবার আসতে হচ্ছে। যারা ট্রেনে যাতায়াত করো তারা ভালো করেই জানো, বুকিং ফুকিং ছাড়া যদি যারা লোকাল ট্রেনে যাতায়াত করো কি পরিমাণ ভিড় হয়।
এবং ওই ভিড়ের মধ্যে ওই অত বড় ব্যাগ লাগেজ ফাগেজ নিয়ে যাওয়াটা রীতিমতো একটা লড়াইয়ের ব্যাপার। ওই জন্য যেদিন তোমরা লম্বা ছুটির পর বাড়ি থেকে ফেরো, সবারই একটা চিন্তা থাকে বাড়ি যাব, আমাকে কি ওই ছোট্ট বাসটাতে চাপতে দেবে, S5 বলো বা যারা E1-এ আসো বা যারা নানান রকম সরকারি বেসরকারি বাসে টাসে আসো, তারা মনে মনে ভাবতো এত বড় ট্রলিটা নিয়ে আমাকে উঠতে দেবে। অনেকেই ভাবি আমরা, জানি না তোমাদের ক্ষেত্রে কি ঘটে, কিন্তু ভাবি আমরা। তার মানে কি হচ্ছে, একটা বিশাল বড় সাইজের জিনিসকে নিয়ে তুমি যাচ্ছ আসছো, তার মানে আমি যদি ট্রেনটাকে একটা মিডিয়াম ভাবি, মানে যেটাকে তোমরা ওই যে বলো না চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে ওই তোমাদের ওয়াইফাই বা নেটের কানেকশন গুলো আসে, ব্যান্ডউইথ যেটাকে বলো, এটা যদি একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ থাকে, এর মধ্যে থেকে যদি হিউজ অ্যামাউন্টের ডেটা পাঠাতে, তাহলে একটা কনজেশন অ্যারাইজ করবে না? ঠোকাঠুকি হবে, ধাক্কাধাক্কি হবে, মারামারি হবে। বাট আমি যদি বলি না না, তোমাকে অত বড় জিনিস নিয়ে বয়ে বেড়াতে হবে না, তুমি যেখানে যাবে সেখানে এনভায়রনমেন্ট রেডি পাবে। তোমরা এই যে ল্যাপটপ, যখন তোমাদের প্রজেক্ট হবে, তোমাদের তখন ল্যাপটপটা ক্যারি করতে হবে। তো কেন ক্যারি করবে? কারণ তোমার যে প্রজেক্টের উপর তুমি কাজ করছো বা যে প্রজেক্টের কাজ করছো, তার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো তোমার কলেজের কোনো একটি মেশিনে বা মেশিনগুলিতে সবকটা মেশিনে কোথাও সেভাবে নেই। তবে তোমাকে এনভায়রনমেন্টটা তোমার ল্যাপটপে রেডি রাখতে হবে, ল্যাপটপটাকে ক্যারি করতে হবে সেখানে দেখাবার জন্য বা কাজ করার জন্য। এখানে এটাই বলতে চাইছি যে আমার যদি কোনো হালকা জিনিস হয় যেটা বইতে খুব সহজ হবে, যেটা কিনা ডট ক্লাস ফাইলটা, তাহলে আমার ইন্টারনেট খুব মজা পাবে না, ইন্টারনেট ফ্রেন্ডলি হবে না জিনিসটা। তার মানে এতক্ষণ বোঝানোর ব্যাপারটা বুঝতে পারলে যে তোমাকে যদি আমি বলি যে বাইট কোডে কনভার্ট করে নাও, বাইট কোডটা খুব হালকা, আর আমি একটা জাভা রান টাইম এনভায়রনমেন্ট রেডি রাখবো যেখানে অসংখ্য প্যাকেজেস থাকবে। এই প্যাকেজ মানে হচ্ছে প্রয়োজনীয় যা যা তোমার লাগবে আর কি, জামা কাপড়, খাওয়া দাওয়ার, থালা বাটি গ্লাস, যা যা লাগবে। দেখা গেল হয়তো বাড়িতে একটা মোবাইল, এখানে একটা মোবাইল, বাড়িতে একটা ল্যাপটপ, এখানে একটা ল্যাপটপ, অর্থাৎ ল্যাপটপও বইতে হচ্ছে না, ওখানে ল্যাপটপ ওখানে গিয়ে কাজ করছি, এখানে ল্যাপটপ এখানে কাজ করছি, বা ওখানে একটা ডেস্কটপ আছে এখানে ল্যাপটপ আছে, ডেস্কটপ তো কলেজে বাড়িতে গিয়ে কাজ করতে পারবো, ল্যাপটপটা পাওয়ার দরকার নেই। অর্থাৎ এই যে সুবিধাটা কেন হচ্ছে, কারণ এনভায়রনমেন্টটা তুমি বিভিন্ন জায়গায় বা যেখানেই যাচ্ছ সেখানে অ্যাভেলেবেল পাচ্ছ। জাভার ক্ষেত্রে সেটাই কনসেপ্ট। জাভার ক্ষেত্রে এনভায়রনমেন্টটা ডিফারেন্ট প্লেস বা স্পেসে অ্যাভেলেবেল থাকে, তাই খুব সহজে তুমি কোনো একটা বড় কাজকে ছোট একটা মাধ্যম দিয়ে পাঠিয়ে ইজিলি অ্যাক্সেস করতে পারো। তোমরা যদি একটু কষ্ট করে কখনো জাভা ফাইলকে অ্যাক্সেস করো, তাহলে দেখবে তার সাইজ সাম কেবি, অথচ ভেতরে গিয়ে দেখবে একটা হিউজ কাজ করছে। কি করে কাজ করছে? কারণ তার কাছে তো প্যাকেজগুলো অলরেডি ইনস্টলড আছে সে এনভায়রনমেন্টে, ও তো শুধু জাস্ট একটা কানেকশন এস্টাবলিশ করছে রান টাইমে, যে আমার এক্স প্যাকেজটা লাগবে কোনো একটা পোর্শন, ও তো কানেকশন করলো আবার কেটে দিল, আবার ওয়াই প্যাকেজটা লাগবে, কানেকশন এস্টাবলিশ করলো কেটে দিল। মানে যখন আমার জল লাগছে, আমি আমার অ্যাকোয়াগার্ড বা মেশিন থেকে বা যেখান থেকে আমাদের জল থাকে, জলের ড্রাম বা সেখান থেকে জল খেয়ে নিচ্ছি, আমার তো জল অ্যাভেলেবেল আছে, আমাকে তো জলটা আনতে বাড়ি যেতে হচ্ছে না, বা বলদাবা করে জলের বোতল নিয়ে যেতে হচ্ছে, বড় বড় বালতি নিয়ে যেতে হচ্ছে না যে ওখানে জল নিয়ে যাই বা ওখানে আমার দরকার পড়বে, কারণ অলরেডি এনভায়রনমেন্টটা অ্যাভেলেবেল আছে। ওই জন্য তোমরা দেখবে অনেকেই আমরা বাচ্চাদেরকে বলি ভালো করে খেয়ে নে, মাঝখানে তো একটু এদিক ওদিক ঘুরতে যাবো, খাওয়া দাওয়াটা ঠিকঠাক হবে কি হবে না কে জানে। তার মানে বাবা মা চায় যে ওই সময় যে যে এনভায়রনমেন্টও পাবে না সেটা আগের থেকে অন্তত কিছুটা হলেও তাকে সাপোর্টটা দিয়ে রাখি। বাট আমাদের এই ল্যাপটপ বা অন্যান্য কাজ তো এরকম সম্ভব না, যত বেশি করে ল্যাপটপটা ব্যবহার করে নিলাম আমার ওই সময় দরকার পড়বে, এরকম তো হয় না। আমার প্রয়োজন যেখানে সেখানে যখন তখন হতে পারে। তো সেই জন্যই বলছি বাইট কোড জিনিসটা কি আমি আবারও পরে বলবো, বাট এইটুকু বোঝাবার চেষ্টা করছি আমি এখানে, যে একটা জাভা ফাইলকে আমি যখন ক্লাস ফাইলে কনভার্ট করব তার সাইজটা যথেষ্ট কমই থাকবে, 450 কেবির আশপাশে থাকবে কিছু একটা। সেই ফাইলটাকে আমি যদি ইন্টারনেটে পাঠাই তাহলে খুব সহজেই কাজ করতে পারবো। সেই জন্য জাভাকে বলা হয় ইন্টারনেট ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। ওয়াই ইন্টারনেট ফ্রেন্ডলি? বিকজ অফ দিস সাইজ রিলেটেড ইস্যু। খুব সহজে আমরা এখান থেকে ওখানে পাঠাতে পারবো। এখান থেকে ওখানে পাঠাচ্ছি, একটা ছোট্ট প্রশ্ন জাগতে পারে মনে, তোমাদের সবার মনেই হয়তো জাগতে পারে, যে এই যে আপনি বললেন যে আমার বাড়ির মেশিন থেকে জাভা প্রোগ্রামটা বানিয়ে ডট ক্লাস ফাইল বানিয়ে নিলাম, একটা বন্ধুকে ইন্টারনেট থ্রু পাঠিয়ে দিলাম, সে সেখানে রান করছে। আচ্ছা, ও যে বাড়ির ওএসটা আমার বাড়ির ওএস সেম নাও তো হতে পারে। সেই জন্য যেহেতু এই হেল্পটা আমাদের জাভা করে যে আমরা যেখানে খুশি যাকে খুশি যেভাবে খুশি কাজ করতে পারি, ওই জন্য জাভাকে কি বলা হয়?
হ্যাঁ, জাভাকে কি বলা হয়? না, ইন্টারনেট ফ্রেন্ডলি তো বলেছি, তার বলে দিচ্ছি, এটার আরেকটা কি বলা হয়? মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। মেশিন ইন্ডিপেন্ডেন্ট। আমি জানি না তোমাদের বাড়িতে কারোর মেশিনে উবুন্টু আছে বা লিনাক্স আছে কিনা, যে কোনো লিনাক্সের ভার্সন আছে কিনা, কারোর কি বাড়িতে আছে? আচ্ছা, ভেরি গুড। আমি তোমাকে এখান থেকে একটা ডট জাভা ফাইলকে ডট ক্লাস ফাইলে কনভার্ট করে তোমাকে পাঠিয়ে দেবো। তুমি যদি জাভা থাকে তোমার মেশিনে, তুমি জাস্ট রান করবে, দেখবে তোমার মেশিনে রান করছে। হ্যাঁ, তুমি এডিট করতে পারবে না কোডটাকে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট আমি যে ডট ক্লাস ফাইলটা বানিয়ে দেবো সেটা তুমি ইউজ করতে পারবে। কারণ হচ্ছে বাইট কোড, বিকজ বাইট কোড মানে আমি একটু আগেই বলেছিলাম 011011 এই ফরম্যাটে আমরা এটাকে কনভার্ট করে দিচ্ছি। তাহলে 01 তো যে কোনো মেশিন বোঝে, কি বোঝে না? সেটা উইন্ডোজও বোঝে, সেটা লিনাক্সও বোঝে, সেটা ম্যাক ওএসও বোঝে, সবাই বোঝে। কিন্তু জাভা রান টাইম এনভায়রনমেন্টে অ্যাভেলেবল থাকতে হবে, এবং থাকলেই ইজিলি আমরা যে কোনো প্রোগ্রাম, জাভার প্রোগ্রামকে রান করতে পারবো। সেজন্য জাভাকে বলা হয় মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে জাভার কতগুলো নাম আমরা জানলাম। এক হচ্ছে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, দুই হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, তিন হচ্ছে ইন্টারনেট ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, চার হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। এতগুলো নাম আছে জাভার। বলো, এতটার মধ্যে কার কি প্রশ্ন, কোথায় কি অসুবিধা হলো, আটকালো, বা স্যার কি যে বললেন কিছুই বুঝলাম না, কোন জায়গাটা এরকম মনে হচ্ছে? কোনো এরকম প্রশ্ন বা পোর্শন আছে যেখানটা দেখে মনে হচ্ছে যে কিচ্ছু বুঝলাম না জায়গাটা? শিওর তো? ঠিক আছে, ওকে। এবার আমি একটা ছোট্ট লাইন অফ কোড লিখবো, সেটাকে বোঝাবার চেষ্টা করব। তবে তার আগে, ওটার আগে আগে বাইট কোডটা বুঝে নিই। চলো আগে বাইট কোডটা বুঝে নিই, তাহলে আমাদের বাকিটা বুঝতে সুবিধা হবে। জেভিএম এর ফুল ফর্ম কি? স্যার যেই জানতে পেরেছেন যে আমাদের এবার এই সেমিস্টারে আছে, একদম একদম স্যার যেই জানতে পেরেছেন যে এই সেমিস্টারে আছে, প্রশ্ন করতে শুরু করেছেন। এর আগে পর্যন্ত বোঝাচ্ছিলেন। জাভা ভার্চুয়াল মেশিন, কেন জাভা ভার্চুয়াল মেশিন কি কাজে লাগে? শুধু কি রান টাইম এনভায়রনমেন্ট, এই কম্পাইল এনভায়রনমেন্টও ক্রিয়েট করতে হবে, মানে অল এনভায়রনমেন্ট। জেভিএম হচ্ছে একটা এমন মেশিন যে যার মধ্যে তুমি জাভা প্রোগ্রামকে কম্পাইলও করতে পারবে, রানও করতে পারবে। তাহলে জেভিএম এর মধ্যে থাকছে জেআরই, থাকছে অবভিয়াসলি। জেআরই মানে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, যেটা রানের জন্য প্রয়োজন কম্পাইলার আছে। তাহলে এই জেভিএম এর কাজ কি? জেভিএম এর কাজ হচ্ছে এই যে ডট জাভা ফাইলটাকে তুমি নিলে, সেটাকে বাইট কোডে কনভার্ট করা, অ্যাজ ওয়েল অ্যাজ সেটাকে এক্সিকিউট করে আউটপুটটাকে দেখিয়ে দেওয়া। বুঝতে পারলে কি না বলো? জাভা ভার্চুয়াল মেশিনের কাজ হচ্ছে যে কোনো জাভা ফাইল, মানে যেটাকে আমরা সোর্স কোড বলি, সোর্স কোড যেটা, সেই সোর্স কোডের যে ব্যাপারটা বা সোর্স কোডটাকে, সেটাকে কম্পাইল করে বাইট কোড কনভার্ট করা। বাইট কোড মানে কি? ডট ক্লাস ফাইল যেটাকে আমরা বলি আর কি। এবার ওই ডট ক্লাস ফাইলটাকে তো এক্সিকিউট করতে হবে, তবেই তো তুমি আউটপুটটা পাবে। সেই কাজটাও জেভিএম এর মধ্যে থাকা জাভা রান টাইম এনভায়রনমেন্ট করে দেয়, এবং তুমি আউটপুটটা দেখতে পাও। তার মানে এইখানে যখন আমি রান করছিলাম, ভেতরে দুটো ঘটনাই ঘটেছে। ডট ক্লাস ফাইলটাও তৈরি হয়েছে, আবার এক্সিকিউটও করেছে। যদিও আমার এখানে এক্সিকিউট করেনি বিকজ অফ আমার ভুল, সেটা হচ্ছে এইটা, এই
বলো কারোর কোনো সমস্যা? তাহলে আশা করি কারোর কোনো সমস্যা নেই জিনিসটার মধ্যে যেটা বললাম। আচ্ছা ওকে, নেক্সট একটা ছোট্ট কোড লিখবো, যে কোডটা একটু ভেঙে বোঝাবার চেষ্টা করব। যে কোডটা তোমরা ওখানে দেখছিলে আর কি সেটাই লিখলাম। এবার বলতে পারো স্যার ওখানে তো কোডটা ছিল দেখে দেখেই তো ওখানে বলে দিতে পারতেন, কিন্তু আমি এখানে কিছু কাগজে লিখবো আর কি। আচ্ছা, একটু আগে না মানে একদম শুরুর দিকে প্রায় আমি অ্যাক্সেস স্পেসিফায়ারে লিখতে গিয়ে পাবলিক বলে একটা অ্যাক্সেস স্পেসিফায়ারের কথা উল্লেখ করেছিলাম, যেটা আমি বলেছিলাম পারমিশন। তাহলে আমি এখানে একটা পাবলিক কিওয়ার্ড দেখতে পাচ্ছি। পাবলিক কিওয়ার্ডটার মানে কি তো বলতে পারবে? access for all. অ্যাক্সেস ফর অল মানে এনিওয়ান ক্যান অ্যাক্সেস। ভেরি গুড। তার মানে হচ্ছে আপাতত এইটুকুই জেনে রাখো যে মেন ফাংশন যেটা, এটা হচ্ছে মেন ফাংশন বা মেন থ্রেড। এটা হচ্ছে মেন ফাংশন অর মেন থ্রেড। তাহলে মেন ফাংশন বা মেন থ্রেডটা যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারে। যে কোনো কেউ বলতে নিশ্চয়ই আমি তুমি রামশ্যাম যদুমধু কেউ না, আমরা সিস্টেমের মধ্যে থাকা কোনো একটা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বা টুল সে এটাকে অ্যাক্সেস করতে পারে, তাই এটা পাবলিক করে রাখা আছে। নেক্সট, স্ট্যাটিক কেন আছে? কেউ একজন বলতে চেষ্টা করো দেখি স্ট্যাটিক কেন আছে। এগুলো জাভার বেসিক সেকশন, তোমাদের যদি ক্লাস হয়ে থাকে তাহলে এগুলো করিয়েছেন স্যার বা ম্যাডাম, যিনি করিয়েছেন। ক্লাস করনি না? ভ্যালুগুলো নেবো তার জন্য ইন্টিজার ভ্যালু যদি নিই। তাহলে স্ট্যাটিক লেখার কি আছে ইন্টিজার ভ্যালু নেওয়ার জন্য? অ্যাক্সেস করার সময় কোনো অবজেক্ট ক্রিয়েশনের দরকার হয় না। ভেরি গুড। তাহলে স্ট্যাটিক মানে হচ্ছে কি, একটা কিছু কল করতে গেলে আমি একটা জিনিস লিখেছিলাম, যদি একটু খেয়াল থাকে, একটু সামনের দিকে যদি যাই, সৌম্য ডট হেয়ার স্টাইলিং বা এরকম কিছু একটা লেখার চেষ্টা করেছিলাম, খেয়াল আছে? তার মানে আমি সৌম্যর পারমিশন নিয়ে হেয়ার কালারিংটাকে কল করেছিলাম। এই মেনটাকে কল করার জন্য এইরকম কারোর কোনো পারমিশন লাগবে না, তাই এটা স্ট্যাটিক করা আছে। স্ট্যাটিকের আরো অনেক ব্যবহার আছে, আপাতত সেটা বলছি না। আর একটা ব্যবহার জাস্ট বলে রাখি। তাহলে কি বললাম, যে মেন এই যে মেথডটা, এই যে এই মেথডটা হেয়ার কালারিং বলে যে মেথডটা ছিল, হেয়ার কালারিং বলে যে মেথডটা ছিল, এইটা আমি কি বলেছিলাম মনে আছে? যে কেন এটাকে কল করছি সৌম্যকে দিয়ে, মনে আছে? কারণ আমি চাইছি শুধু সৌম্যরই চুলের স্টাইলটা বা কালারটা চেঞ্জ হোক, তাই তো? আমি তাই বলেছিলাম। এবার আমি এবার যদি আমি এখানে বলি মেনটাকে আমি কন্ট্রোল করব নিজের মতো করে, তাহলে সেটা তো আমি যাতে করতে গিয়ে আমার কোনো সমস্যা না হয়, তাই আমার কোনো এরকম সৌম্য বা কি বলে জানো, আমরা যারা আছি এখানে আর কি,
তাদের কারোর কোনো রকম যাতে হেল্প না লাগে, আমি যাতে একটা স্ট্যান্ড অ্যালোন হিসেবে নিজে প্রিন্ট হতে পারি বা কল হতে পারি বা কাজে লাগতে পারি, তাই একমাত্র এই যে স্ট্যাটিক এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এছাড়া আর একটা কাজ হলো, আমি এটাকে কি বলেছি এটা খেয়াল করো তো, কি বলেছি? মেইন ইজ আ থ্রেড। তাহলে মেন থ্রেড মানে এটুকুই জেনে রাখো একটা প্রসেস। থ্রেড জিনিসটা কি এটাও পরে বলবো, একটা প্রসেস। এই প্রসেসটা যাতে সবার আগে লোড হয় বা রান হয় তার দায়িত্ব নিচ্ছে স্ট্যাটিক। বিফোর অল, জোর দেওয়ার জন্য অনেকগুলো এল করে ফেলেছিলাম। বিফোর অল, বিফোর অল মানে সবার আগে যাতে এই মেনটা, কারণ মেন কল না হলে তো অন্য কাজ করতে পারবে না। তোমরা এর আগে সি প্রোগ্রামিং কে কে করেছো বা কে কে করো নি? বেটার সবাই কম বেশি করেছো আমার মনে হয়। তাহলে মেন প্রোগ্রামটা তো লিখতে হতো না, মেন থেকেই তো প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হতো না? হ্যাঁ, তারপরে মেনটা যদি আগে অ্যাক্সেস না পায় তাহলেই তো মুশকিল। তাহলে সেই অ্যাক্সেসটা পাওয়ানোর দায়িত্ব কার? এই স্ট্যাটিক কিওয়ার্ডের। আর তাকে পাওয়াতে হলে বা তাকে ব্যবহার করতে হলে অন্য কারোর হেল্প লাগবে না, সেটাকে ঠিক করে দিচ্ছে সেও স্ট্যাটিকই ঠিক করে দিচ্ছে। এবার এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে দিস মেন ইজ নট গোয়িং টু রিটার্ন এনিথিং। মানে এই মেন বলে যে মেথডটা আমরা লিখেছি এ কোনো কিছু রিটার্ন করতে যাচ্ছে না। আমার কথা বোঝা গেছে কি বললাম? মেন বলে যে মেথডটা আমি লিখেছি এখানে, এই মেন বলে মেথডটা কোনো কিছু রিটার্ন করতে যাচ্ছে না, মানে ও কিছু রিটার্ন করবে না। নাকি বুঝতে পারলেন না? সহজ ভাষায় কি বলবো, আচ্ছা, তুমি দোকানদারকে 10 টাকা নোট দিলে, উনি ফেরতে কি দিলেন? যা জিনিস চেয়েছো সেটা দেবেন 10 টাকার অ্যামাউন্টের সমান, ঠিক আছে? আমি একটা ফাংশন কল করলাম, ধরা যাক এই ফাংশনটা, আমি ফাংশন নাম দিই বলি, মেথড পরে বলবো, আবার মেথড শব্দটা পরে ব্যবহার করবো। অ্যাড 10 আর 20 পাঠালাম, আমাকে কি ও ফেরত দেবে? মানে 30, সেটাই তো রিটার্ন। তাহলে 10 আর 20 যদি ইন্টিজার হয়, সামনে যে আমি ইন্ট লিখছি এটা কি বলেছিলাম আমি একটু আগেও বলেওছিলাম, এটাকে কি বলি আমরা? রিটার্ন টাইপ। হ্যাঁ, তাহলে আমার মেন প্রোগ্রামে কোনো কিছু ভ্যালু রিটার্ন হবে না, জাস্ট ও কল করবে বা কল হবে আর ওর মধ্যে থাকা কিছু কাজ সেগুলো করবে, ও কিছু ফিরিয়ে দেবে না। মানে ও দুটো ভ্যালু অ্যাড করে তোমাকে ফেরত দেওয়া হবে এই সমস্ত কিছু করবে না। আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? আর কারোর কোনো প্রশ্ন জিজ্ঞাসা? এই বারবার প্রশ্ন করলে কিন্তু আমি বিরক্ত হই না, এটা বলে রাখছি। হ্যাঁ, কোয়েশ্চেন করতে পারো। শিওর, স্ট্যাটিকটা আবার বলবো। স্ট্যাটিক হচ্ছে একটা কিওয়ার্ড। হ্যাঁ, আমি স্ট্যাটিকটা বলে নিই, তারপর আরো যদি প্রশ্ন থাকে আমি শুনছি। স্ট্যাটিকটা একটা কিওয়ার্ড। তাহলে স্ট্যাটিক কিওয়ার্ডের কাজ কি কি? দুটো বেসিক কাজ আছে। এক হচ্ছে মেন বলে যে মেথডটা, তাকে কল করতে গেলে অন্য কারোর হেল্প লাগবে না, সেটা একটা কাজ। 2 নম্বর কাজ কি? সবার আগে মেনকে কল হতে হবে, আদারওয়াইজ বাকি কাজগুলো তো আমরা মেন থেকেই শুরু করব। তাহলে সবার আগে ও লোড না হলে তো আমি বাকি কাজগুলো করতে পারবো না। তাহলে স্ট্যাটিক কিওয়ার্ডটা লেখার জন্য আমার কি কি উপকার হচ্ছে? বিফোর অল কল হচ্ছে, আর উইদাউট এনি পারমিশন। যেহেতু আমি তোমাদেরকে এখনো অবজেক্ট ব্যাপারটা বলিনি, সেই জন্য ওই শব্দটা ব্যবহার করছি না। উইদাউট এনি পারমিশন আমরা মেনকে কল করতে চাই বা এই মেথডটাকে কল করতে চাই, তাই আমরা তার আগে স্ট্যাটিক দিয়েছি। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো, ভয়েডটা তো? হ্যাঁ, ভয়েডের কাজ হচ্ছে, আচ্ছা একজন যে কেউ তোমাদের 3 জনের মধ্যে থেকে হেডফোন বা কিছু একটা ব্যবহার করো, মোস্টলি তোমরা কিছুই ব্যবহার করছো তাই আওয়াজটা খুব হালকা আসছে। একজন কেউ অ্যাটলিস্ট, তাহলে কি হবে আমি বুঝতে পারবো একটা মাউথ পিস থেকে আওয়াজটা এলে। বা পারলে একটা অন্য কানেকশনের থেকে সেখান থেকে কোয়েশ্চেনগুলো করো। একটা মেশিন থেকেই দেখো, আপত্তি নেই, বাট একটা অন্য কানেকশন থাকলে সুবিধা হয় আর কি। আচ্ছা নেক্সট, ও কি
কিন্তু আমি শুনতে পাচ্ছি না, মানে আমি জানি না কেন আওয়াজটা খুব আস্তে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ভয়েড মানে হচ্ছে এই মেন মেথডটা কিচ্ছু তোমাকে ফিরিয়ে দেবে না, শুধুমাত্র তার কাজগুলো ছাড়া, মানে হ্যালো ওয়ার্ল্ড, মানে এই যে যেমন এটার ক্ষেত্রে একটু আগে আমি প্রশ্নটা করেছিলাম যে 10 আর 20 কে অ্যাড করলে আমি কি পাবো, অ্যাডেড রেজাল্ট 30 পাবো, নিশ্চয়ই পাবো। তাহলে এটা তো আমাকে ফিরিয়ে দিল মেথডটা, কিন্তু এই মেন মেথড আমাকে কিছু ফিরিয়ে দেবে না। তুমি বলতেই পারো স্যার কেন, ও তো আপনাকে হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিনে প্রিন্ট করে দিচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিনে প্রিন্ট করে দিচ্ছে, কিন্তু সেটাও মাথায় রাখবে একটা স্টেটমেন্ট, ওটা কখনো ওকে আমি বলিনি যে আমাকে একটা ফিরিয়ে দাও আমি সেটাকে ব্যবহার করবো, আমি ওটাকে কোথাও ব্যবহার করছি না, ওটা ওর কাজ, ও সেটা কাজটা করছে। যেমন সি ইকুয়ালস টু এ প্লাস বি, এই যে এ প্লাস বি করার কাজটা কিন্তু তোমার মেথডের মধ্যে থাকছে, কিন্তু এই সি এর ভ্যালু যেটা তৈরি হলো সেটাকে রিটার্ন করার দায়িত্বটা কিন্তু মেথড করছে তখনই যখন তুমি তাকে রিটার্ন করতে বলছো, কিন্তু আমি এখানে ওকে কিছু রিটার্ন করতে বলছি না। এটাই হচ্ছে আপাতত পার্থক্যটা, জেনে রাখো। আমার কথাটা বোঝা গেছে? আচ্ছা, কারোর কোনো বক্তব্য, প্রশ্ন, জিজ্ঞাসা কিছু আছে? বলো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করো। ওকে, ঠিক আছে, তাহলে ধরে নিলাম যে এখানে কোনো তোমার সমস্যা হয়নি। তোমাদের ভেতরেরটা কি কাজ করে, এই পোর্শনটা ক্রস দিলাম, জাস্ট কি কাজ করে পরে আমি বলবো ওটা, কিন্তু এটুকু বলে রাখি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা একটা অ্যারে। কি টাইপের অ্যারে? স্ট্রিং টাইপের অ্যারে। মানে মানে আমি যদি হ্যালো হ্যালো, হ্যাঁ কিছু বলছো? আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড, এইরকম ধরো অসংখ্য আমার কাছে স্ট্রিং আছে, সেগুলো আমি এক একটা এইভাবে আমি পাঠাতে চাই, তাহলে এইটা হচ্ছে স্ট্রিং এর একটা অ্যারে অফ স্ট্রিং আর কি, সেটা হচ্ছে এই জিনিসটা। এটার কারণ কি, কারণটা অল্প করে বলে রাখছি, ব্যবহারটা পরে বলবো, বা অ্যাপ্লিকেশন আমি পরে দেখাবো। কমান্ড লাইন আর্গুমেন্টের জন্য এটা ব্যবহার করা হয়। আউটার ওয়ার্ল্ড থেকে কোনো ডেটা, আউটার ওয়ার্ল্ড মানে তোমার যেখানে রান হচ্ছে সেই রান টাইম এনভায়রনমেন্ট থেকে কোনো ডেটা যদি এই মেন প্রোগ্রামের মধ্যে পাঠাতে হয় তাহলে এইটার কাজ করা হয়। দেখি এইটাতে এই কাজটা করা যায় কিনা। ধরা যাক আমি একটা মিনিট এখানে কাজটা করছি, এইটাকে মুছে দিয়ে এইখানে লিখছি args 0, এবার রান করছি। আমি ওখানে রান টাইমে কি পাঠিয়েছিলাম, সৌম্য লিখেছিলাম, খেয়াল আছে? তাহলে তাহলে ওই লেখাটাকে দেখো এর মাধ্যমে তোমার প্রোগ্রামের মধ্যে নিয়ে এলো কিভাবে, args 0, মানে আমি যে প্রথম ভ্যালুটা দিয়েছিলাম সেটা 0th ইন্ডেক্স পজিশনেও স্টোর করেছিল। ঠিক আছে, এবারে হচ্ছে তাহলে জিনিসটা বুঝতে পারলে যে আমি ওখানে রান টাইমে যেই এটাকে অন্য একটা ভ্যালু দিলাম সঙ্গে সঙ্গে ও আউটপুটটাকে কিবোর্ডে কপি দরকার নেই, সঙ্গে সঙ্গে সেটা args 0-তে নিয়ে এলো। এবার আমি ধরো এখানে args 1 লিখলাম, রান করি, একটা বিশাল বড় এরর দিয়ে দিয়েছে। আমি কটা ভ্যালু দিয়েছি ওকে? একটা ভ্যালু দিয়েছি, সেই জন্য ওর কাছে কি সমস্যা হয়েছে, একটা ইন্ডেক্সে স্টোর হয়েছে। তো এই নিয়ে আমি আরো বিস্তারিত বলবো, শুধু এইটুকুই আজকে একটা জিনিস ছোট্ট দেখিয়ে রাখলাম যে স্টপ করি, এইটুকুই দেখিয়ে রাখলাম যে কিভাবে আমরা ভ্যালু নিয়ে কাজ করতে পারি।
মানে আউটার ওয়ার্ল্ড থেকে। আমি যেমন এখানে 0 নিলে আমাকে কোনো আপত্তি করবে না। এবার আমি যদি এখানে কমা দিয়ে ধরো লিখি, স্পেলিং ভুল থাকলে কিছু মনে করো না, আমি জাস্ট লেখার জন্য লিখছি আর কি, প্লাস ARGS1 দুটো ইনপুট নিয়েছে। হ্যাঁ স্যার। তার মানে বুঝতে পারলে জিনিসটা কিভাবে কাজ করে। মানে আমরা যখন কোনো কোড লিখবো, কোনো রকম কোনো কাজ কমপ্লিট করব বা যাই করি না কেন, যখন আমরা করব তখন কিন্তু ও যেরকম আমি ইনপুট এখান থেকে পাঠাবো, আচ্ছা এটাকে বলা হয় কমান্ড লাইন আর্গুমেন্ট, কিন্তু এটা আমি আরো বিস্তারিত বা ডিটেইলে আরো পরে বলবো, বাট এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। তো এই কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে আমি বাইরের থেকে, বাইরের মানে ওই যে ইনপুট সেকশনটা দেখতে পেলেছি, ইনপুট সেকশন থেকে আমি ভ্যালুটা এখানে পাঠালাম। তো এই যে কাজটা করা হলো, এই কাজটা করা গেল কিন্তু বেসিক্যালি যেহেতু আমার কাছে এই পোর্শনটা বা এই আর্গুমেন্টস এর পোর্শনটা আছে, তাই এটা না থাকলে কিন্তু আমি এরকম আউটার ওয়ার্ল্ড থেকে ভ্যালু দুম করে এই ARGS0 ARGS1 এর মধ্যে নিয়ে লিখতে পারতাম না। এবার আমি চলে আসি আমার যে লেখা জায়গাটাতে। তার মানে একটা জিনিস আশা করি বুঝতে পারলে, অ্যারের 0 এর ইন্ডেক্স পজিশনে হ্যালো ছিল, মানে যদিও সেটা ছিল সৌম্য, আর অ্যারের 1 ইন্ডেক্স পজিশনে ছিল সূর্য, তাই এরকম আউটপুটটা ARGS0 তে দেখাতে পেরেছিলাম সৌম্য, আর ARGS1 এ দেখাতে পেরেছিলাম সূর্য। তার মানে যেটা কথাটা বলেছিলাম, এটা একটা আসলে স্ট্রিং টাইপের অ্যারে, সেটা কনফার্ম হলো, হ্যাঁ কি না? কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, বক্তব্য কিছু আছে? আশা করি নেই, থাকলে কিন্তু বলবে। এবার তোমাদের কিছু ছোট কাজ দিচ্ছি। কাজ কি কিরকম, আমি চেষ্টা করব আজকের মধ্যেই তোমাদেরকে বেশ কিছু পিডিএফ পাঠিয়ে দেওয়ার। সেই পিডিএফ এর কোনো একটা থেকে পড়ে হবে না, কারণ বিভিন্ন বইয়েতে বিভিন্ন রকম দেওয়া আছে, বাট তবুও একটাকে তো ফলো করতেই হবে যে কোনো, সেটার ক্ষেত্রে হারবার্ট শিল্ডটাকেই আমি ফলো করব বা করাবো তোমাদেরকেও। সরি, তার একদম প্রথম দিকের পার্ট হচ্ছে এইগুলো। তোমাদের কাজ হচ্ছে কয়েকটা জিনিস নিয়ে শর্ট নোট রেডি রাখা। নাম্বার 1, কুপ প্যারাডাইম। এটা আমি ভালোভাবে বলিনি, কারণ এটা আমি আর একটা এক্সাম্পল দেখানোর পর বা কয়েকটা এক্সাম্পল দেখানোর পর এটা বললে সুবিধা হবে। তাও তোমাদের বলছি, যদি নিজেরা তৈরি করতে চাও করে নিতে পারো। কুপ প্রপার্টিজ, যেটা আমি বলেছি, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। নাম্বার 3 হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই বাইট কোড। নাম্বার 4 হচ্ছে why Java is called compiler interpreter language. Compiler interpreter language. Number 5, কি যেন এটা করলাম, compiler interpreter language, bytecode, JVM অ্যান্ড JRE। এইগুলো নিয়ে একটু করে শর্ট নোট রেডি রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারো কোনো বক্তব্য বা প্রশ্ন কিছু আছে তো করতে পারো। আচ্ছা, আরেকটা আমি জাস্ট সাজেশন নিচ্ছি, যেহেতু অনলাইনে হচ্ছে তাই এই দুঃসাহসটা দেখাতে পারছি। 7:30 থেকে শুরু হলে অসুবিধা আছে? মানে ডিসকাস করে পরে জানাতে পারো, কোনো আপত্তি নেই, নিজেদের মধ্যে আলোচনা করে পরেও জানাতে পারো। এমন নয় যে আমি বললাম চাপ দিয়ে দিলাম তোমরা করে নিলে, তা নয়। পরে তোমরা জানিও যে যদি 7:30, মানে যেহেতু অনলাইন হচ্ছে, তাহলে কলেজ শেষ হওয়ার পর তাড়াহুড়ো করে কলেজ থেকে এসে সেই বসে যাওয়ার কোনো দরকার নেই। একটু সময় নিয়ে নিজেরা পড়ে টোড়ে 7:30 থেকে বসলে 7:30 থেকে 9টা, 9:15, 9:30 যতক্ষণ লাগলো আমি পড়িয়ে দিলাম। আমার কথাটা বোঝা গেল কি বললাম? আচ্ছা, কারোর ডেট নিয়ে কোনো প্রশ্ন আছে বা টাইম বা ডেট নিয়ে? না স্যার।